রহস্যজনকভাবে মৃত্যু হয় এক গৃহবধূ ময়ূরাক্ষীর। তার মৃত্যুর পর সামনে আসে চমকে দেওয়ার মতো কিছু তথ্য। গোয়েন্দা গগন আর তীর্থার জুটি সমাধান করতে পারবে কি এই জটিল রহস্য? আমরা শুনে নেব লেখক শ্রী জয়দীপ চক্রবর্তীর লেখা গগন তীর্থা সিরিজের আমাদের দ্বিতীয় নিবেদন, ময়ূরাক্ষী মৃত্যু রহস্য। গল্পের সূত্রধার হিসেবে রইলাম আমি, মৌমিতা। শুরু হচ্ছে রহস্য গল্প, ময়ূরাক্ষী মৃত্যু রহস্য। রবিবারের শীতের সকাল। স্বাভাবিকভাবেই অন্য দিনের তুলনায় আজ একটু দেরিতেই ঘুম ভাঙল সরোজে। গতকাল রাতে একটা পার্টিতে গিয়েছিল। ওখানে 3-4 পেগ মদ্যপান করে থাকায় বাড়িতে এসে অচেতনের মতো ঘুমিয়েছে ও। ঘুম ভেঙে পাশে ময়ূরাক্ষীকে শুয়ে থাকতে দেখে একটু অবাক হলো সরোজ। সাধারণত ভোরে ওঠার অভ্যাস ময়ূরাক্ষীর, আর শুয়ে থাকার ভঙ্গিটাও স্বাভাবিক নয়। ওর গায়ের বালাপোষ সরিয়ে ওকে ডাকার জন্য গায়ে হাত দিতেই কেমন যেন মনে হলো সরোজের। তাড়াতাড়ি বিছানা ছেড়ে দাদা মনোজকে ডাকতে নিচে নামলো ও। দাদা দাদা, একবার ওপরে আয় তো, তাড়াতাড়ি আয়, ময়ূরাক্ষী কেমন যেন। মনোজ হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক ডাক্তার। দোতলা বাড়ির একতলার একদিকটা ওর চেম্বার ও ওষুধ রাখা ও তৈরির জায়গা, আরেক দিকটাই ওদের বেডরুম, আর তার পাশেই বাথরুম ও রান্নাঘর। দোতলায় 3টে বেডরুম, একটিতে মনোজদের বাবা মা, একটিতে সরোজ থাকে এবং আরেকটি সরোজের দিদি ও মনোজের বোন তনুজার ছিল। সেটা এখন ফাঁকাই থাকে। তনুজা এলে ওই ঘরে থাকে। তবে গতকাল সকালে তনুজা তার 10 বছরের মেয়ে অনুষ্কাকে নিয়ে ওর বাপের বাড়িতে এসেছে, তাই এখন বাড়ি জমজমাট। ভালো করে ময়ূরাক্ষীকে পরীক্ষা করে যা দেখলাম ভাই, না রে, ও আর বেঁচে নেই। কিন্তু কি করে? প্রাথমিকভাবে দেখে তো হার্ট ফেলই মনে হচ্ছে, কিন্তু হঠাৎ করে এই হার্ট ফেলের কোনো কারণ তো খুঁজে পাচ্ছি না। মৃত্যুটা বেশ অস্বাভাবিক বলেই মনে হচ্ছে। মনোজদের বাবা অবিনাশ মজুমদার খানিকক্ষণ আগে মর্নিং ওয়াক থেকে ফিরে নিজের ঘরে ট্র্যাক স্যুট ও জ্যাকেট ছেড়ে পাজামা পাঞ্জাবি পরছেন, আর গায়ে একটা চাদর জড়িয়েছেন। মনোজকে সরোজ ওপরে ডেকে আনায় উনি সরোজের ঘরে ঢুকে ওদের বিছানার সামনে এসে দাঁড়ালেন। মনোজ তখন ময়ূরাক্ষীকে নানান রকমভাবে দেখে মৃত্যুর কারণটা বোঝার চেষ্টা করছে। কি রে মনোজ, ময়ূরাক্ষীর কি হয়েছে? এক্সপায়ার করে গেছে। তুমি দাঁড়াও, আমি ডক্টর বিশ্বাসকে ফোন করি, ওনার একটা ওপিনিয়ন নেওয়ার দরকার। ও হ্যাঁ, শোনো, কাউকে কোনো কিছুতে ধরতে বা বডিতে হাতটা দিতে দেবে না। আনন্যাচারাল ডেথ তো, পুলিশ কেসও হতে পারে। কথাটা বলেই মনোজ নিচে নেমে গেল। সরোজ পাশের বাথরুমে ঢুকে চোখ মুখে জল দিচ্ছে। খাটের সামনে ড্রেসিং টেবিলের পাশে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন অবিনাশ। বাড়ির মেয়েদের মধ্যে মনোজের বোন তনুজা এখনো বিছানা ছাড়েনি। মনোজের মা কাকলি রান্নাঘরে, আর মনোজের বউ সংযুক্তা টয়লেটে। সরোজ টয়লেট থেকে বেরিয়ে বাবার পাশে এসে দাঁড়ালো। এ কি হয়ে গেল বাবা? সেটাই তো প্রশ্ন। তুই রাতে কিছু টের পাসনি? না, কাল আমি যখন শুই তখন ও বাথরুমে। জানোই তো, ওর শোয়ার আগে অনেক রকম পর্ব থাকে। আমি কাল বেশ টায়ার্ড ছিলাম, টিউবের সুইচ অফ করে নাইট ল্যাম্প জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছি। ও কখন বিছানায় এসেছে আমি ঠিক টের পাইনি। কিন্তু দরজা ভেতর থেকে লক করা ছিল, বাইরের কেউ এসে কোনো কিছু করবে সেরকমও তো সম্ভাবনা নেই। মনোজ ডক্টর বিশ্বাসকে ফোন করতে গেছে, তুই এখানেই থাক, দেখিস কেউ যেন এসে কোনো কিছুতে হাত দেয় না। আমি আমার ঘরে গিয়ে ময়ূরাক্ষীর বাড়িতে একবার ফোন করি। খবরটা সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে। সবাই এসে ময়ূরাক্ষীর ঘরে ভিড় করেছে। কিছুক্ষণের মধ্যেই ডক্টর বিশ্বাস চলে এলেন। উনিও নানান রকমভাবে দেখে হার্ট ফেলিওর বললেন। অল্পক্ষণের মধ্যেই পাড়া প্রতিবেশীরা এসে ভিড় করেছেন।
ময়ূরাক্ষীর বাবা, মা ও বোন খবর পাওয়া মাত্রই ছুটে এসেছে। এক প্রস্ত কান্নাকাটি, বাগবিতণ্ডা, একে অপরকে দোষারোপ ও নানান রকম কথাবার্তার পর ময়ূরাক্ষীর বাবা অম্লান সেন থানায় ডায়েরি করতে গেলেন। থানার ওসি প্রসেনজিৎ মণ্ডল ওনার পরিচিত। উনি ওসিকে কেসটা একটু বিশেষভাবে দেখার অনুরোধ করলেন আর বললেন দরকার পড়লে প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করতেও তার কোনো অসুবিধা নেই। প্রসেনজিৎ বাবু দুজন পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে ময়ূরাক্ষীর বাড়িতে গেলেন। সেখানে গিয়ে সব দেখে এক্স সিবিআই অফিসার অন্বেষণ করকে ফোন করলেন। সকালে উঠে প্রতিদিনের নিয়মিত কাজগুলো সেরে খবরের কাগজে চোখ রেখেছেন অন্বেষণ। এমন সময় মোবাইলটা বেজে উঠল। প্রসেনজিৎ, সকাল সকাল আমাকে ফোন? সব ঠিক আছে তো? সব ঠিক থাকলে কি আর এই অসময় আপনার শরণাপন্ন হই? আমার এক বিশেষ পরিচিত বন্ধু কাম দাদা অম্লান সেনের মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ডাক্তার হার্ট ফেলিওর বলছেন। এত অল্প বয়সী একটি মেয়ের হঠাৎ হার্ট ফেলিওর একটু অস্বাভাবিকই লাগছে। আমরাও কেউ ব্যাপারটা মেনে নিতে পারছি না। অম্লানদা বলছেন নিশ্চয়ই এর পিছনে কারো হাত বা ষড়যন্ত্র আছে। উনি এই কেসটা প্রাইভেট ইনভেস্টিগেশন করাতে চান। আমি তেমন প্রাইভেট প্র্যাকটিস এখন আর করি না। বয়স হয়েছে তো, এখন আর অত ছোটাছুটি পরিশ্রমের ধকল নিতে পারি না। গগনকে পাঠাচ্ছি, ও এখন ভালোই কাজকর্ম করছে। রিসেন্টলি দুটো কেস বেশ দক্ষতার সাথে সলভ করেছে। তারপরও কোনো পরামর্শ দরকার হলে আমি তো আছি। ঠিক আছে, আমি আপনাকে অ্যাড্রেসটা টেক্সট করছি। আপনি ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব পাঠান। উনি না আসা পর্যন্ত আমরা বডিতে হাত দিচ্ছি না। অন্বেষণের ফোন পেয়ে যত তাড়াতাড়ি সম্ভব গগন ওর ভাইজি তীর্থাকে নিয়ে অবিনাশ মজুমদারের বাড়ি পৌঁছালো। ওখানে পৌঁছে নিজের পরিচয় দিতেই প্রসেনজিৎ মণ্ডল ও অম্লান সেন ওদেরকে ঘিরে ধরল। অন্বেষণদা পাঠিয়েছে তো? ওনাকে আমি ফোন করেছিলাম। আমি প্রসেনজিৎ, উনি অম্লান সেন, ময়ূরাক্ষী ওনারই মেয়ে। উনি এই কেসটা প্রাইভেট ইনভেস্টিগেশন করাতে চান। আপনি ভালোভাবে তদন্ত করে এই মৃত্যুর আসল কারণ বের করুন। খরচের কথা ভাববেন না, যত টাকা লাগে আমি দেব। আমি দোষীর শাস্তি চাই। আমার মেয়ের হঠাৎ এইভাবে মৃত্যু হতেই পারে না। নিশ্চয়ই এর পেছনে কারো হাত আছে। ময়ূরাক্ষী ও সরোজের বিয়েটা যে হোক, তা এই বাড়ির অনেকেই চায়নি। নেহাত অবিনাশবাবুর পছন্দ হয়েছিল আর সমাজের এই বিয়েতে কোনো আপত্তি ছিল না, তাই বিয়েটা হয়েছিল। বাড়ির সবাই মিলে তো মেয়েটাকে কোণঠাসা করে রেখেছিল। প্রায় আমার ওখানে গিয়ে কান্নাকাটি করত। আমাকে বিশেষ কিছু বলতো না, তবু সবই আমি টের পেতাম। সরোজটাও শুনেছি যা নয় তা বলতো। একা অবিনাশবাবু আর কত আগলে রাখবেন ওকে? আমার যথাসাধ্য আমি চেষ্টা করব। আশা করি সত্যটা বেরিয়ে আসবে। এখন এদিকটা একটু সামলে নি। 2-1 দিনের মধ্যে আপনাদের ওখানে গিয়ে আরো ডিটেইলে সব শুনবো। হ্যাঁ, ওর মা আর আমার ছোট মেয়ে আরো ভালোভাবে সব বলতে পারবে। আর ওই দিন আমি আপনার অ্যাডভান্স চেকটাও দিয়ে দেব। সে হবে ক্ষণ, আপনি অত ভাববেন না। অম্লান বাবুর সাথে কথা বলে গগন ও তীর্থা ময়ূরাক্ষীর ঘরে ঢুকল। দুজনেই হাতে গ্লাভস পরে নিয়েছে। দরজা দিয়ে ঢুকলেই ডান দিকে স্টিলের আলমারি আর বাঁ দিকে দেওয়াল ঘেঁষে রয়েছে ড্রেসিং টেবিল। তার পাশে একটা ওয়ার্ড্রোব। দরজার সরাসরি 6x7 একটি খাট, তাতেই শুয়ে আছে ময়ূরাক্ষী। তীর্থা, ভালো করে বডি আর তার চারপাশটার কটা ছবি তুলে নে তো। সারা ঘরটা খুঁটিয়ে দেখা প্রয়োজন। ময়ূরাক্ষীর বালিশের পাশেই ওর মোবাইল রাখা ছিল। সেটাকে পকেটস্থ করে ওয়ার্ড্রোব খুলে একবার চোখ বুলিয়ে নিল। বেশিরভাগ জামাকাপড়ই দলা পাকানো ও অগোছালো করে রাখা, আর তার অধিকাংশই ময়ূরাক্ষীর। সরোজের জামা প্যান্ট এখানে নেই বললেই চলে। ওয়ার্ড্রোব বন্ধ করে ড্রেসিং টেবিলে চোখ রাখল গগন। ড্রেসিং টেবিলের মধ্যে একটি তাক জুড়ে শুধু ওষুধ, হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথির যুগলবন্দি, আর অপর দুটি তাকে রয়েছে নানান রকম কসমেটিক্স। সব কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে
ময়ূরাক্ষীর ঘর থেকে বেরিয়ে এসে পুরো বাড়িটা ঘুরে দেখল গগনরা। মনোজের ল্যাবরেটরি, যেখানে মনোজ ওষুধ তৈরি করে ওর স্টোর করে, সেখানে একটু বেশি সময় দিল ওরা। দুটো বড় আলমারিতে কাঁচের শিশি, বোতলে সারি সারি ওষুধ সাজানো রয়েছে। তার পাশে বড় বড় কাঁচের জারে রয়েছে বিভিন্ন কেমিক্যাল। কিছু গাছপালার শিকড় বাকড়ও রয়েছে টেবিলের ওপর, কিছু আবার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গগন ওই ওষুধ নিয়েই নানান রকম প্রশ্ন করল মনোজকে। তীর্থা মনোজের অলক্ষ্যে মোবাইলে তার সব কথার রেকর্ড করতে লাগলো। আপনি তো প্রথম ময়ূরাক্ষীকে পরীক্ষা করেন, কিভাবে ও মারা গেছে বলে আপনার ধারণা? পরিষ্কারভাবে তো কিছুই বোঝা যাচ্ছে না, তবে সাংঘাতিক কোনো বিষ প্রয়োগের ফলে এই মৃত্যু হয়েছে বলেই আমার ধারণা। কিন্তু ওদের রুমের দরজা তো বন্ধই ছিল, বাইরে থেকে কেউ এসে কিছু করবে তাও তো সম্ভব নয়। আর সরোজ কাল সম্পূর্ণ মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছে। এই অবস্থায় ওর পক্ষেও ময়ূরাক্ষীর কোনো ক্ষতি করা তো সম্ভব নয়। আপনার ভাই আর ভাই বউয়ের সম্পর্ক কেমন ছিল? খুব একটা যে ভালো ছিল তা না, ঝগড়াঝাঁটি প্রায়ই লেগে থাকতো। আর ইদানিং যে ব্যাপারটা নিয়ে ওদের মধ্যে ঝগড়া লেগে থাকতো, সেটা একটা খুবই সেন্সিটিভ ইস্যু। কিরকম শুনি? ময়ূরাক্ষী মাস দুয়েকের প্রেগনেন্ট ছিল, আর সরোজের বক্তব্য সেই বাচ্চার বাবা নাকি সে নয়। বেশ কয়েক মাস যাবৎ ওদের মধ্যে নাকি কোনো রকম কোনো শারীরিক সম্পর্ক ছিল না, আর এই নিয়েই ওদের মধ্যে যত অশান্তি। তা ময়ূরাক্ষীর স্বভাব চরিত্র কেমন ছিল? স্বভাব চরিত্র বলতে খুব যে ধোয়া তুলসী পাতা ছিল তাও নয়, তবে ওর সাথে অন্য কারোর শারীরিক সম্পর্ক ছিল কিনা সে আমি বলতে পারবো না। আচ্ছা, ময়ূরাক্ষীর ঘরে অনেক রকম ওষুধ দেখলাম, সবগুলোই কি আপনার প্রেসক্রিপশন? হোমিওপ্যাথি ওষুধগুলো তো আমারই দেওয়া, তবে এখন ওর প্রেগন্যান্সির জন্য গাইনেকোলজিস্টের অ্যাডভাইস অনুসারে কিছু অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছে ও। আমার সাথে একটু ময়ূরাক্ষীর ঘরে যাবেন? ওষুধগুলোর কোনটা কি জন্য খায় যদি বলেন। চলুন, তবে ট্যাবলেট ক্যাপসুলগুলোর গুণগান কতটা বলতে পারবো কিনা জানি না, তবে হোমিওপ্যাথি ওষুধগুলো সম্পর্কে যা জানতে চান বলতে পারি। কথা বলতে বলতে ওরা ময়ূরাক্ষীর ঘরে চলে এলো। আর্নিকা 30, অ্যাগনাস কাস্ট 30, অ্যাকোনাইটাইনের শিশিগুলো পর পর রাখা রয়েছে ড্রেসিং টেবিলের একটা তাকে। বেশিরভাগ ওষুধই গগনের চেনা। অ্যাগনাস কাস্ট 30 শিশিটা দেখিয়ে গগনের প্রশ্ন, আচ্ছা এটা কিসের জন্য খায়? এটা মেয়েদের ব্রেস্ট ডেভেলপের জন্য ব্যবহার করা হয়। ও একটু ফিগার কনসিয়াস ছিল, আর ব্রেস্টগুলোও তো তেমন ডেভেলপ ছিল না, তাই আমাকে ওর এই প্রবলেমের কথা বলতে আমি ওকে এটা টানা 15 দিন দিনে 3 বার 2 ফোঁটা করে খেতে বলেছিলাম। আর এই অ্যাকোনাইটনের শিশিটা, আরে এটা তো 2 দিন আগে ওকে ভর্তি এক শিশি দিলাম, এর মধ্যে এত বড় শিশি প্রায় খালি হলো কি করে? আচ্ছা, এটা যদি কেউ একবারে পুরো শিশি খেয়ে নেয় তাহলে তার কি কিছু ক্ষতি হবে? ক্ষতি মানে মারাত্মক ক্ষতি হবে। একদম কনসেন্ট্রেটেড অবস্থায় রয়েছে এটা, জলের সাথে মিশিয়ে ডাইলুট ফর্মে খেতে হয়, তাও 2 ফোঁটার বেশি নয়। এরকম কনসেন্ট্রেটেড অবস্থায় মাত্রাতিরিক্ত খেলে মৃত্যু অবধারিত। আমি কাউকে ওষুধ দেওয়ার সময় তার ডোজ সম্পর্কে সতর্ক করে দিই। তবে কি ময়ূরাক্ষী এটা খেয়েই সুইসাইড করলো? সে তো সময় বলবে। এখন অন্যান্য সবার সাথে কথা বলি, আর রিপোর্টগুলো সব আসুক, তারপর প্রয়োজন বুঝে আবার আরেকদিন না হয় আপনার সাথে বসা যাবে। আপাতত আপনারা কেউই এলাকা ছেড়ে কোথাও যাবেন না। আর আমার একটা কার্ড রাখুন, এর মধ্যে আপনার চোখে যদি সন্দেহজনক কিছু পড়ে অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ নিশ্চয়ই, আমি সব রকম ভাবে আপনাকে সহযোগিতা করব। আর আপনি যতবার খুশি আমার সাথে বসুন, যত খুশি প্রশ্ন করুন, আমার কোনো আপত্তি নেই। তবে আপনি যদি আমাকে দোষী ভাবেন তবে কিন্তু ভুল করবেন। দেখুন,
ভুল কি ঠিক সে তো সময় বলবে, তবে প্রাথমিক অবস্থায় কেউই সন্দেহের বাইরে নন। মনোজের সাথে কথা বলে সরোজের কাছে গেল গগন ও তীর্থা। আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। এক্ষুনি? একটু পরে করলে হয় না? মেন্টালি ভীষণ আপসেট আছি। না, বেশি কিছু জানার নেই আমার, শুধু কাল রাতে কি ঘটেছিল সেটা যদি বলেন। কাল আমি একটা পার্টিতে গিয়েছিলাম, ড্রিঙ্ক করে এসেছিলাম, বাড়ি ফিরে তাই মরার মতো ঘুমিয়েছি। আর আমি যখন শুই ময়ূরাক্ষী তখন বাথরুমে। প্রতিদিন শোয়ার আগে ও ভালো করে গা হাত পা ধোয়, তারপর চলে রূপচর্চা। আমি কাল টিউব নিভিয়ে নাইট ল্যাম্প জ্বালিয়ে শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। ও কখন বিছানায় এসেছে আমি তা টের পাইনি। আপনি যখন শুয়েছিলেন তখন কটা বাজে? একদম সঠিকভাবে বলা মুশকিল, এই 11:30-12টা হবে। আচ্ছা, আপনাদের মধ্যে কি কোনো মনোমালিন্য, বিবাদ কিছু চলেছিল? একদমই না, আমাদের একটা সন্তান আসছিল আর সেই নিয়ে আমরা আনন্দেই ছিলাম। ঠিক আছে, আজ এইটুকুই থাক, পরে ডিটেলে কথা হবে। তবে আপাতত আপনারা কেউই এলাকা ছেড়ে কোথাও যাবেন না। সরোজের সাথে কথা বলে গগন চোখ বন্ধ করে গভীরভাবে যেন কি একটা ভাবছে। ঠিক এমন সময় একটি মহিলা কণ্ঠস্বর ওর ভাবনায় ব্যাঘাত ঘটাল। গগন চোখ খুলে দেখল 25-26 বছরের একটি মেয়ে। বেশ কান্নাকাটির ফলে চোখ লাল, গালে চোখের জলের দাগ আছে। আমি মীনাক্ষী, ময়ূরাক্ষীর বোন। আপনাকে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু এখানে সেসব বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। এখন কিছু বলার দরকার নেই। তোমার বাবার সাথে আমার কথা হয়েছে, 2-1 দিনের মধ্যে আমি তোমাদের বাড়ি যাব, তখন ডিটেলে সব শুনবো। তুমি বরং সবগুলো পয়েন্ট নোট ডাউন করে রেখো, সব সময় তো সব কথা মনে পড়ে না। আর তোমার ফোন নম্বরটা তুমি তীর্থাকে দিয়ে রাখো, আমি তোমাদের ওখানে যাওয়ার আগে তোমাকে জানিয়ে দেব, আর বাড়ির ডিরেকশনটা নিয়ে নেব। মীনাক্ষী গগনের কথায় সম্মতি জানিয়ে তীর্থার সাথে মোবাইল নাম্বার বিনিময় করল। গগন প্রসেনজিৎ মণ্ডলকে বডি ও ময়ূরাক্ষীর ব্যবহৃত যাবতীয় কসমেটিক্স, ড্রেস, ওষুধ, জলের বোতল, জলের গ্লাস সব কিছু ফরেন্সিকে পাঠাতে বলল। আর ময়ূরাক্ষীর দেহ ফরেন্সিকের জন্য বের করা হলো। কয়েকজন পুলিশ ও কনস্টেবল মিলে সব বাহী গাড়িতে বডি তুলে দিল। ময়ূরাক্ষীর ব্যবহৃত ওষুধ, প্রসাধনী, জলের গ্লাস, জলের বোতল প্রভৃতি প্রসেনজিৎ হাতে গ্লাভস পরে বেশ সাবধানে একটি ব্যাগে ঢোকালো আর ব্যাগটা নিজের কাছেই রাখল। ময়ূরাক্ষীর দেহ বাড়ি থেকে বেরিয়ে গেল। গগন ও তীর্থা অবিনাশ মজুমদারের ঘরে ঢুকল। প্রথমে কয়েক মুহূর্ত কোনো কথা না বলে সারা ঘরটা দুজনে মিলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। দরজা দিয়ে ঢুকলেই চোখে পড়ে একটা সোফা আর তার পাশে আলমারি। আলমারিটি যে দুটি দেয়ালের সংযোগস্থলে রয়েছে তার বিপরীত দিকে রয়েছে একটি খাট। খাটের পাশে একটা টেবিল, যাতে একটি টেলিফোন আর টুকিটাকি কিছু জিনিসপত্র ও ওষুধপত্র রয়েছে। কাঁচের পাল্লা দেওয়া দেওয়াল আলমারিও রয়েছে ঘরের এক পাশে। কাকলি অনেকক্ষণ গগনদের দাঁড়িয়ে থাকতে দেখে ওদেরকে বসতে বললেন। গগন ও তীর্থা সোফায় বসল। অবিনাশবাবু খাটের ওপর বসে রুমাল দিয়ে চশমাটা মুছতে মুছতে বললেন, ময়ূরাক্ষীকে নিজের মেয়ের মতোই দেখতাম। মূলত আমার পছন্দতেই ওই বাড়িতে বউ হয়ে এসেছিল, তাই আমার থেকে ও একটু বেশি প্রশ্রয় পেত। বাড়ির সবাই ওর দোষ দেখলেও আমি ওর মধ্যে কোনো দোষই দেখতাম না। ওর মৃত্যুটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। ময়ূরাক্ষীকে আপনার পছন্দ হয় কিভাবে? ময়ূরাক্ষীকে আমি প্রথম দেখি আমার এক বন্ধু সৌগতর মেয়ের বিয়েতে। সৌগত আর আমি একই কলেজের অধ্যাপক। ওর সাবজেক্ট ফিজিক্স আর আমার বোটানি। ময়ূরাক্ষী ছিল সৌগতর মেয়ের বন্ধু। আচ্ছা, হঠাৎ এরকম একটা মৃত্যু কি মনে হয় আপনার? দেখো, ঘর ভেতর থেকে লক করা ছিল, বাইরে থেকে কারোর পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। তাই প্রাথমিকভাবে মনে হচ্ছে হয় ময়ূরাক্ষী আত্মহত্যা করেছে অথবা
সরোজ ওকে মার্ডার করেছে। তবে সরোজ কাল যে অবস্থায় বাড়ি ফিরেছিল তাতে মনে হয় না ওর পক্ষে কিছু করা সম্ভব হবে। আচ্ছা, ময়ূরাক্ষী যদি মাঝরাতে বাথরুমে গিয়ে থাকে আর সেই সুযোগে যদি বাইরের কেউ ওকে কিছু করে থাকে? সেটা হতে পারে, তবে আমি তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই, তাই কোনো কিছু টের পাইনি। বৌদি, আপনি কিছু টের পেয়েছেন? না, তেমন তো কিছু টের পাইনি। মাঝরাতে ওরা কেউ বাথরুমে গিয়েছিল বলে তো মনে হয় না। গেলেও ওর পক্ষে কিছু টের পাওয়া সম্ভব নয়। এমনিতেই ও একটু কানে কমই শোনে, তার উপর আমাদের ঘরের দরজাও তো বন্ধ থাকে। অবিনাশবাবুর কথা শুনে গগন তার কপালে ভাঁজ ফেলে। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, কাল সারাদিন ময়ূরাক্ষী কি বাড়িতেই ছিল? না, খাওয়া দাওয়ার পর সেজেগুজে কোথায় যেন বেরিয়েছিল ও। যাওয়ার আগে একবার আমাদের ঘরেও এসেছিল, কিন্তু কেন এসেছিল ঠিক মনে পড়ছে না। কেন আবার? ও বাড়ি থেকে বেরোবে তার পারমিশন নিতে এসেছিল। কাকুলির অসম্পূর্ণ উত্তর সম্পূর্ণ করলো অবিনাশ। পারমিশন নিতে এসেছিল না ছাই, খুব জোর ও যে বেরোবে সেটা জানাতে এসেছিল। নিজের যখন যা মনে হতো তাই করত, যখন তখন যেখানে খুশি চলে যেত। কোনো কোনো সময় তো কিছু জানানোর প্রয়োজনও মনে করতো না। আহা, ওরকম বলছো কেন? আমাকে কিন্তু প্রায়শই জানিয়ে যেত ও। আবার ময়ূরাক্ষীর দোষ ঢাকার চেষ্টা করলো অবিনাশ। বৌদি, কেউ কি কাল ওর সাথে দেখা করতে এসেছিল? সে তো প্রায় রোজই কেউ না কেউ ওর কাছে আসে, আর দরজা বন্ধ করে গল্প গুজব হাসি ঠাট্টা চলতেই থাকে। কথা কথা দরজা বন্ধ করার কি আছে জানি না বাবু। কাল সকালেও তো কার সাথে যেন বেশ আড্ডা মারছিল। কে এসেছিল যেন কাল সকালবেলা? আমাদের বেশ পরিচিত লোকই, না নামটা এখন মনে পড়ছে না। এটাই আমার স্ত্রীর সমস্যা, বড্ড ভুলো মন, থেকে থেকেই সব ভুলে যায়, আর কথা বলতে বলতেই খেই হারিয়ে ফেলে। ঠিক আছে, আমি আমার ফোন নাম্বার রেখে যাচ্ছি। আপনার যখনই নামটা মনে পড়বে বা অন্য কিছু যদি মনে পড়ে আমাকে তক্ষুনি ফোন করে জানাবেন। আপনাদের আমার আর কোনো প্রশ্ন করবার নেই, তবে এলাকা ছেড়ে আপাতত কোথাও যাবেন না। গগন ওর পার্স থেকে একটা ভিজিটিং কার্ড অবিনাশ বাবুর হাতে ধরিয়ে ওনাদের ঘর থেকে বেরিয়ে এসে তনুজার ঘরে ঢুকল। তনুজা জামা কাপড় গোছাচ্ছিল। গগনকে দেখা মাত্র আসুন আসুন বলে খাটের এক পাশটা ফাঁকা করে দিল। গগন এক নজরে ঘরটা একবার দেখে নিয়ে ওর প্রশ্ন শুরু করলো, আর তীর্থাও মোবাইলের রেকর্ডটা অন করে সবার অলক্ষ্যে সব কথার রেকর্ডিং করতে লাগলো সে। আপনি কবে এসেছেন? কাল সকালে। একা? না, আমার হাজব্যান্ড দিয়ে গেছেন। আপনার হাজব্যান্ড কি করেন? ও প্রফেশনাল ফটোগ্রাফার, একটি অ্যাড এজেন্সির সাথে যুক্ত আছে, আবার ফ্রিল্যান্স ফটোগ্রাফিও করে। ময়ূরাক্ষী সম্পর্কে যদি কিছু বলেন। কি আর বলবো, ওর তো চরিত্রের কোনো ঠিক ঠিকানাই নেই। পুরুষ মানুষ দেখলেই হলো। আমার হাজব্যান্ডকে দেখলে তো সারাক্ষণ জোকের মতো সেটে থাকতো। পলাশদা, আমার কয়েকটা ছবি তুলে দাও, আমার একটা পোর্টফোলিও বানিয়ে দাও। ভীষণ গায়ে পড়া স্বভাব। ওকে যখন আমরা দেখতে গিয়েছিলাম তখনই আমার আর মায়ের খুব একটা সুবিধার মনে হয়নি। চাল চলন, আদব কায়দা, জামা কাপড় পরা কোনো কিছুই ঠিকঠাক নয়। বাবার জোড়াজুড়িতেই বিয়েটা হয়েছে, আর এ বাড়িতে এসে বাবার আশকারাতেই ও আরো বার বেড়েছিল। আপনার পাশের রুমটাই তো ময়ূরাক্ষীর। রাতে কোনো শব্দ পেয়েছেন? না, তেমন কিছু টের পাইনি, আর আমি ঘুমালে সাধারণত কিছু টেরও পাই না। বুঝলাম। আচ্ছা, এত বড় একটা ঘটনা ঘটে গেল, পলাশবাবু এলেন না? ওকে আমি সকালেই সব জানিয়েছি। একটা ফটোশুটে রয়েছে, কাজটা শেষ করেই এখানে চলে আসবে। ঠিক আছে,
আমরা এখানে থাকতে থাকতে চলে এলে তো ভালো, নইলে আমাকে অবশ্যই একটা ফোন করতে বলবেন। গগন ওর একটা ভিজিটিং কার্ড তনুজার হাতে ধরিয়ে নিচে নেমে এসে মনোজের বেডরুমে ঢুকল। সংযুক্তা ওদের দেখে দুটো চেয়ার টেনে বসতে দিয়ে বলল, আপনারাই তো এই কেসটার ইনভেস্টিগেশন করছেন। হ্যাঁ, আপনার হাজবেন্ডের সাথে কথা হয়েছে, ভাবলাম আপনার সাথেও 2-4টে কথা বলে যাই। নিশ্চয়ই, বলুন কি জানতে চান? ময়ূরাক্ষীর এরকম একটা মর্মান্তিক মৃত্যু ঘটে গেল, এই সম্পর্কে যদি কিছু বলেন। দেখুন, মৃত্যুটা মর্মান্তিক হলেও আমি বলবো এতে আমাদের পরিবারের ভালোই হয়েছে। এই একটা মেয়ের জন্য আমাদের পরিবারে সব সময় অশান্তি লেগেই থাকতো। কিরকম একটু ডিটেলে বলবেন? সে তো অনেক কথা, তার আগে একটু চা হয়ে যাক। সকাল থেকে আপনাদের তো কম ধকল যাচ্ছে না, চা খেলে এনার্জি পাবেন। চারপাশটা একটু দেখে নিয়ে গগন বলল, তাহলে মন্দ হতো না। আপনারা একটু বসুন, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। সংযুক্তা ঘর থেকে বেরিয়ে গেলে গগনের চোখ খাটের একপাশে বসে থাকা মনোজ ও সংযুক্তার 9 বছরের মেয়ের দিকে গেল। সে তখন মায়ের মোবাইলে এক মনে গেম খেলছে। গগন এবার তাকে ডেকে প্রশ্ন করল, তোমার নাম কি? উৎকর্ষা। মোবাইলে চোখ রেখেই সংক্ষিপ্ত উত্তর দিল, তোমার কাকিমা তোমার বাবার কাছে খুব আসতো, তাই না? কে, কাকিমণি? হ্যাঁ, খুব ব্যস্ত। আসবে না, বাবাজি মিষ্টি মিষ্টি ওষুধ দেয়, আর সব ডক্টর আঙ্কেলেরাই তো তেতো ওষুধ দেয়। তোমার বাবা বুঝি শুধু মিষ্টি ওষুধ দেয়? আবার কোনো কোনো ওষুধ হাতে পিঠে লাগিয়েও দেয়, শুধু কাকিমণিকেই না, আমারও ব্যথা হলে আমাকেও বাবা ওষুধ লাগিয়ে দেয়। আঙ্কেলদের সাথে কি কথা হচ্ছে? চা নিয়ে ঢুকলো সংযুক্তা। এই একটু গল্পগুজব করছিলাম। কথা বলতে বলতেই চায়ের কাপ হাতে তুলে নিল গগন। উৎকর্ষী আবার মোবাইলে ব্যস্ত হয়ে পড়ল। চায়ে চুমুক দিয়ে আবার প্রসঙ্গ তুলল গগন। হ্যাঁ, তারপর যে কথা হচ্ছিল, ময়ূরাক্ষীর আচার আচরণে কি কোনো সমস্যা ছিল? ভীষণ গায়ে পড়া। আমার স্বামী তো সম্পর্কেও ভাসুর হয়, কিন্তু ওর সাথে ময়ূরাক্ষী এমন আচরণ করত যে বাইরের কেউ দেখলে ভাববে যে ও মনোজের স্ত্রী বা গার্লফ্রেন্ড। ও এসব করার সাহস পেত আমার শ্বশুর মশাইয়ের জন্য। উনি ওকে কোনো দিন কিছু বলতেন না, সব কিছু জেনেও যেন কিছুই জানেন না এমন একটা ভাব করে থাকতেন। আর আমরা কিছু বললে উল্টে আমাদেরই চুপ করাতেন। বুঝলাম। আচ্ছা, কাল সারাদিন কি মনোজবাবু বাড়িতেই ছিলেন? সকাল থেকে তো অন্যান্য দিনের মতো চেম্বার আর পেশেন্ট নিয়েই ছিল। দুপুরের পর মার্কেটে গিয়েছিল কয়েকটা ওষুধ কিনতে, তারপর কলকাতার চেম্বার সেরে রাতে ফিরেছে। এর মধ্যে কি ময়ূরাক্ষীর সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে? একবার কি কারণে যেন দোতলায় উঠেছিল মনোজ, তবে ময়ূরাক্ষীর ঘরে গিয়েছিল কিনা সেটা বলতে পারবো না। আচ্ছা, পলাশবাবুর সঙ্গে ময়ূরাক্ষীর কি তেমন কোনো সম্পর্ক ছিল? ময়ূরাক্ষীর স্বভাবই ছিল গায়ে পড়া গোছের, পুরুষ মানুষ দেখলেই হলো। আর পলাশও তার ব্যতিক্রম নয়, তবে এর বেশি কিছু ছিল কিনা তা আমি বলতে পারবো না। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক, প্রয়োজনে পরে কথা হবে। তেমন কিছু তথ্য পেলে অবশ্যই জানাবেন। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপ নামিয়ে রেখে একটা ভিজিটিং কার্ড সংযুক্তার হাতে ধরিয়ে ওদের ঘর থেকে বেরিয়ে এলো গগনরা। বেরোতে না বেরোতেই গগনের মোবাইল বেজে উঠল। গগনবাবু, তনুজা বলছি। আমার হাজব্যান্ড এইমাত্র এসে পৌঁছেছেন। ও এলে ফোন করতে বলেছিলেন আপনি, তাই করলাম। খুব ভালো করেছেন। আমি এখনো আপনাদের বাড়িতেই আছি। উনি কি একটু নিচে আসতে পারবেন? ওনার সাথে একটা দুটো কথা বলে বেরিয়ে যাব। এমনিতেই অনেক বেলা হয়ে গিয়েছে, ওপরে উঠলে আরো দেরি হয়ে যাবে। ঠিক আছে, দাঁড়ান, ও নামছে। পলাশ নামলে প্রাথমিক পরিচয় সেরে সরাসরি প্রসঙ্গে ঢুকলো গগন। ময়ূরাক্ষীর সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? বিশেষ কিছু নয়, দেখা হলেই আমাকে ওর ছবি তুলে দিতে বলতো, সময় থাকলে দিতাম, একটা পোর্টফোলিও বানিয়ে দিয়েছিলাম, এই পর্যন্ত। তা
আপনার তোলা ওর কয়েকটা ছবি দেখতে পারি? নিজের কাছে তো রাখি না, দিনে হাজার হাজার ছবি তুলি। এত ছবি রাখা সম্ভব নয়। পেন ড্রাইভ বা হোয়াটসঅ্যাপে ওকে ছবিগুলো দিয়ে ক্যামেরা থেকে ডিলিট করে দিয়েছি। ওকে, আর বিশেষ কিছু প্রশ্ন নেই আমার, পরে প্রয়োজন পড়লে জানাবো। এখন আমরা আসি, আপাতত আপনি এলাকা ছেড়ে কোথাও যাবেন না। অনেক তথ্য মনে অনেক প্রশ্ন নিয়ে অবিনাশ মজুমদারের বাড়ি থেকে বেরিয়ে এলো গগন ও তীর্থা। সন্ধ্যার দিকে ফরেন্সিক সার্জেন্ট অনিক মজুমদারের ল্যাবে গেল গগন। তীর্থাও সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু গগন ওকে একটা গুরুত্বপূর্ণ কাজের ভার দিয়ে একাই ল্যাবে চলে এসেছে। গুরুত্বপূর্ণ কাজটি হলো ময়ূরাক্ষীর মোবাইলটার লক খুলে সেখান থেকে কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা সেটা দেখা। লক খোলার জন্য অবশ্য ওকে ওর এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার দাদার সাহায্য নিতে হবে। গগনকে দেখা মাত্রই অনিক বলল, বেশ গোলমেলে কেস মনে হচ্ছে এটা। বডিতে কোনো ক্ষত চিহ্ন নেই, স্টমাকে কোনো পয়জন নেই, দেহের কোথাও কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। এটা যদি মার্ডার কেস হয় তবে খুনিকে তো বাহবা দিতে হয়। ভিকটিমের ভাসুর মনোজ মজুমদার একজন হোমিওপ্যাথি ডাক্তার। উনি বলছিলেন যে উনি ভিকটিমকে যে অ্যাকোনাইটাইনের শিশিটা দিয়েছিলেন তা একদিনেই প্রায় খালি হয়ে গেছে। আচ্ছা, ওটা যদি একবারেই কেউ খেয়ে নেয় তাহলেও তো এরকম মৃত্যু হতে পারে। হতে পারে, কিন্তু এতটা অ্যাকোনাইটাইন পেটে গেলে স্টমাকে তার নামগন্ধ পাওয়া যাবে না। মৃত্যুটা ঠিক কোন সময় হয়েছে বলে মনে হয়? তাও রাত 2টো থেকে 4টের মধ্যে। তাহলে তো আত্মহত্যা করার চান্স কম। ময়ূরাক্ষী নিশ্চয়ই মাঝরাতে ঘুম থেকে উঠে আত্মহত্যা করবে না। আচ্ছা, ভিকটিমের ব্যবহৃত কোনো কসমেটিক্স, ড্রেস, জলের বোতল, জলের গ্লাস প্রভৃতির মধ্যে কি কিছু পাওয়া গেল? না না, ওগুলোতে ভিকটিমের ছাড়া আর কারোর ফিঙ্গারপ্রিন্ট নেই। বলছি, আমি না হয় আরেকবার ভালো করে সবকিছু দেখছি, আর তুমিও ইনভেস্টিগেশনটা চালিয়ে যাও, দেখো নতুন কিছু তথ্য বেরিয়ে আসে কিনা। অনিক মিত্রের কথায় সম্মতি জানিয়ে ওখান থেকে বেরিয়ে আসে গগন। বাড়ি পৌঁছে দেখি তীর্থা ময়ূরাক্ষীর মোবাইলের লক খুলে হোয়াটসঅ্যাপে পলাশের পাঠানো ছবি দেখছে। গগনকে দেখা মাত্রই তীর্থা বলল, কাকাই দেখো, পলাশ ময়ূরাক্ষীর কত ছবি তুলেছে। কথাটা বলেই ময়ূরাক্ষীর একটা পেছন ফেরা ছবি দেখে হঠাৎ চুপ করে গেল তীর্থা। কিরে, হঠাৎ চুপ করে গেলি? এই ছবিটা কোথায় যেন দেখেছি। কোথায় আর দেখবি? ময়ূরাক্ষী কি প্রফেশনাল মডেল যে ওর ছবি কোথাও দেখবি? আমি যখন দেখেছি বলেছি তখন নিশ্চয়ই দেখেছি। হ্যাঁ, মনে পড়েছে কোথায় দেখেছি, দাঁড়াও আনছি। ময়ূরাক্ষীর ফোনটা গগনের হাতে ধরিয়ে তীর্থা ঘর থেকে বেরিয়ে গেল। গগন ফোন হাতে নিয়ে ময়ূরাক্ষী ও পলাশের হোয়াটসঅ্যাপ চ্যাট পড়তে লাগলো। কয়েকটা চ্যাট পড়তেই গগন বুঝতে পারল যে ময়ূরাক্ষী কাল বাড়ি থেকে বেরিয়ে পলাশের সাথে দেখা করেছে। আরও সব মেসেজ পড়তে পড়তে একটা মেসেজ পড়ে রীতিমতো চমকে উঠল গগন। ময়ূরাক্ষী ব্ল্যাকমেল করার হুমকি দিয়েছে পলাশকে। ময়ূরাক্ষী লিখছে, যদি তোমার কথা মতো আমাকে মডেলিংয়ের কাজটা না দাও তবে কিন্তু আমি তোমার সব খবর ফাঁস করে দেব। তোমার সব ফোন কল রেকর্ডিং করা আছে, সব মেসেজও সেভ করা আছে আমার ল্যাপটপে, আর ছবিগুলো তো আছেই। মেসেজটা পড়েই কল রেকর্ডিংগুলো খোঁজার চেষ্টা করলো গগন, কিন্তু সে সময় তীর্থা চলে আসায় সে কাজে ব্যাঘাত ঘটল। এই দেখো কাকাই, ছবি দুটো মিলিয়ে দেখো। একটা ফিমেল ফ্যাশন ম্যাগাজিনের একটা পাতা খুলে গগনকে দেখায় তীর্থা। গগন দেখল তীর্থার কথা সত্যি। একটি ডিজাইনার ব্লাউজ আর্টিকেলে ময়ূরাক্ষীকে মডেল হিসাবে ব্যবহার করেছে পলাশ, অথচ ময়ূরাক্ষীর নাম গন্ধ কোথাও নেই। টাকা পয়সা দেওয়া দূরে থাক, খবরটা ময়ূরাক্ষীকে জানায়নি পর্যন্ত পলাশ। জানালেও পলাশকে এই রকম মেসেজ লিখত না। থ্যাঙ্কস, তুই দারুণ একটা ইনফরমেশন দিলি আমাকে। মোবাইলটা আমার কাছে থাক, আমি একটু ঘেঁটে দেখি। ফরেনসিক রিপোর্ট কি বলছে কাকাই? তেমন উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি, তবে মৃত্যুর টাইমটা বড় অদ্ভুত, রাত 2টোর থেকে 4টের মধ্যে, তাই আত্মহত্যা করার চান্স কম।
যে কেউ খুনি হতে পারে। মনে হচ্ছে ময়ূরাক্ষী মাঝরাতে বাথরুম যাবার জন্য উঠেছিল, আর তখনই ওকে কিছু করা হয়। যাক সে কথা, কালকে কি তোর কলেজ আছে? সে আছে, তবে তেমন ইম্পর্টেন্ট কোনো ক্লাস নেই। তুমি বললে ডুব মেরে দেব। না, ডুব মারতে হবে না। তুই যথাসময়ে কলেজে চলে যাবি, আমি ওখান থেকে তোকে পিক আপ করে নেব। সে তো বুঝলাম, কিন্তু যাব কোথায় সেটা তো বলো। ময়ূরাক্ষীর বাপের বাড়িতে। দেখি রহস্যের কোনো চাবি ওখানে পাওয়া যায় কিনা। পরদিন সকালটা ময়ূরাক্ষীর মোবাইল ঘেঁটে আর গতকালের জিজ্ঞাসাবাদের রেকর্ডিং শুনেই কাটিয়ে দিল গগন। বেশ কিছু তথ্য এখন গগনের ভাণ্ডারে। ময়ূরাক্ষীর গর্ভের সন্তান যে সরোজের নয় সে ব্যাপারে গগন এখন নিশ্চিত। তবুও প্রসেনজিৎ মণ্ডলকে বলে মনোজ, সরোজ, পলাশদের ব্লাড স্যাম্পেল আর বাড়ির সকলের ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে সেগুলো অনেক মিত্রের ল্যাবে পাঠিয়েছে গগন। বেলার দিকে কেসের কোনো সুরাহা হয়েছে কিনা সেটা জানতে অন্বেষণ ফোন করেছিল গগনকে। খুব একটা আশার কথা গগন ওনাকে শোনাতে না পারলেও 2-4 দিনের মধ্যে কিছু একটা পজিটিভ ফিডব্যাক যে ও অন্বেষণকে দিতে পারবে সেটা নিশ্চিত করেছে গগন। লাঞ্চ সেরে বাড়ি থেকে বেরিয়ে তীর্থাকে ওর কলেজ থেকে তুলে নিয়ে বিকেল ময়ূরাক্ষীর বাপের বাড়িতে পৌঁছালো গগন। আগে থেকে ফোন করে জানানো ছিল, মীনাক্ষী যেভাবে ডাইরেকশন দিয়েছিল তাতে বাড়ি খুঁজে নিতে খুব একটা অসুবিধে হয়নি ওদের। বড় রাস্তার ওপরেই দোতলা বাড়ি মীনাক্ষীদের। তবুও বাড়ির সামনে দাঁড়িয়েছিল মীনাক্ষী। যাওয়া মাত্রই একটা চেক গগনের হাতে ধরালেন অম্লান সেন। আরে এত তাড়াহুড়োর কি আছে, আমি তো কিছুক্ষণ আছি এখানে। না, চেকটা আপনাকে কাজটা শুরু করানোর সময় দেওয়ার দরকার ছিল, কিন্তু কাল যে পরিস্থিতিতে আমরা ছিলাম চেকটা দেওয়া সম্ভব হয়নি। তা তেমন কিছু কি জানা গেল? অপরাধী কে তা এখনো বুঝতে পারিনি, তবে অনেক রকম ইনফরমেশন কালেক্ট করেছি। তা দিয়ে হয়তো খুব শীঘ্রই আমরা কোনো ডিসিশনে আসতে পারবো। আচ্ছা, কোনো কারণে কি ময়ূরাক্ষী আত্মহত্যা করতে পারে? অসম্ভব। মৃত্যুর আগের দিন রাতেই আমার সাথে কথা হয়েছে, বেশ হ্যাপি মুডে ছিল। অনেক দিন পর ওকে খুশি দেখে বেশ ভালো লেগেছিল। ভেবেছিলাম মেয়েটার কষ্ট বুঝি দূর হয়েছে, এবারে একটু সুখের মুখ দেখবে ও। আগের দিন রাতে আপনার সাথে ওর কথা হয়েছে সেটা আমি জানি, ওর ফোনের কল লিস্টে দেখেছি। আসলে অ্যাকোনাইটাইনের শিশিটা একদিনে শেষ হয়েছে, আর ওতে ময়ূরাক্ষী ছাড়া আর কারও ফিঙ্গারপ্রিন্ট নেই। তাই প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে এটা। এর মধ্যে অন্য কোনো রহস্য নিশ্চয়ই আছে। আবারও আমি বলছি, ময়ূরাক্ষী আত্মহত্যা করতেই পারে না। কাউকে কি সন্দেহ হয় আপনার? আবার তো অবিনাশ বাবু ছাড়া ওই বাড়ির সবাইকেই সন্দেহ হয়। উনি ছাড়া কেউ ওকে সহ্য করতে পারতো না। সবাই মিলে প্ল্যান করেও করতে পারে কাজটা। ওকে, এবারে আমরা মীনাক্ষীর সাথে সেপারেটলি কথা বলতে চাই। নো প্রবলেম। মীনাক্ষী, তুমি ওনাদের তোমার ঘরে নিয়ে যাও। চা চলবে তো? আপনি একদম আমাদের জন্য ব্যস্ত হবেন না। আমার তেমন নেশা নেই চায়ের, আর বাড়ি থেকে বেরোনোর সময় 1 কাপ খেয়ে এসেছি। আর তীর্থা তো চা খায় না বললেই চলে। মীনাক্ষী বাবার কথা মতো দোতলায় ওর ঘরে নিয়ে গেল গগনদের। কাল তুমি বলছিলে যে আমাকে তোমার অনেক কিছু বলার আছে, মনে যা আছে সব কিছু এখন বলতে পারো। বলার তো অনেক কিছুই আছে, কিন্তু সেগুলো কিভাবে বলবো ভাবছি। আর আপনি আমার চেয়ে অনেক বড়, তাই কথাগুলো আপনাকে বলা ঠিক হবে কিনা সেটাও বুঝতে পারছি না। তোমার কখনো গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা হয়েছে? হঠাৎ এই প্রশ্ন? কারণ তো একটা আছেই, বলোই না। কখনো কোনো সমস্যা হয়েছে? সে হয়েছে, আমার ডাক্তার দেখিয়ে সেরেও গেছে। ডাক্তারকে তোমার সমস্যাগুলো বলতে অসুবিধা হয়নি? একটু যে হেজিটেশন হয়নি তা নয়, তবে না বললে তো রোগটা সারবে না। এক্স্যাক্টলি।
তুমি যদি চাও তোমার দিদিকে যে বা যারা এইভাবে খুন করেছে তাদের শাস্তি হোক, তবে তোমাকে সবকিছু খুলে বলতে হবে। দিদির ব্যাপারে যা জানো সবকিছু, কোনো কিছু গোপন করো না, কারণ তোমার কোন কথায় কোন রহস্যের সমাধান হবে তা তুমি ধারণাও করতে পারবে না। কোনো হেজিটেট করো না, আমার কাকাই মাই ডিয়ার। আমি তো কাকাইকে আমার সব কিছু শেয়ার করি, আমার খুব পার্সোনাল কথাও কাকাই জানে। মীনাক্ষীকে ভরসা জোগাতে অনেকক্ষণ পরই মুখ খোলে তীর্থা। ওদের কথায় ভরসা পেয়ে মনের সব দ্বিধা কাটিয়ে ময়ূরাক্ষীর কথা বলতে শুরু করে মীনাক্ষী। বরাবরই আমার দিদির শারীরিক উত্তেজনা বা চাহিদাটা একটু বেশি। বিয়ের আগে অনেক রাতই ও প্রায় জেগে কাটিয়েছে। ও বলতো বিয়েটা তাড়াতাড়ি করে ফেলতে হবে। বাবা সম্ভবত ওর গতিবিধি দেখে কিছুটা আঁচ করেছিল, তাই খুব একটা দেরি না করে ওর বিয়েটা দিয়ে দিয়েছিল। কিন্তু বিয়ের পরও ময়ূরাক্ষীর সমস্যার সমাধান হলো না, তাই তো? মিটবে কি করে? সরোজদা মানুষ হিসেবে ভীষণই ভালো, কোনো জটিলতা কুটিলতা নেই, একদম সিধে সাদা টাইপের। কিন্তু ওর একটাই সমস্যা, শারীরিক দিক থেকে তিনি অক্ষম। দিদি বলতো সরোজের সাথে শারীরিক সম্পর্ক করার থেকে না করা ভালো, শুধু শুধু নিজের শরীরকে কষ্ট দেওয়া। তাই শেষের দিকে জাম্বুর সাথে অন্তরঙ্গ হওয়া প্রায় ছেড়ে দিয়েছিল দিদি। তাহলে তোমার দিদি কার সন্তানের মা হতে চলেছিল তা তোমার জানা আছে? সম্ভবত পলাশদা, কারণ ওর সাথেই দিদি সবচেয়ে বেশি ক্লোজ ছিল, আর দিদিকে অনেক রকম স্বপ্নও দেখিয়েছিল। দিদি তো মৃত্যুর আগের দিনও পলাশদার সাথে দেখা করতে গিয়েছিল। আমাকে ওই দিন সকালে ফোন করে বলল, জানিস মিনু, পলাশ আজ আমাকে ওদের অ্যাড এজেন্সির ক্রিয়েটিভ ডিরেক্টরের সাথে মিট করাবে। যাই হোক, তোমার দিদি কি মডেলিং প্রফেশনে যুক্ত হতে চেয়েছিল? হ্যাঁ, আর পলাশদা ওকে ওই রকম স্বপ্নই দেখিয়েছিল। তোমার দিদির সাথে তো মনোজবাবুরও বেশ ঘনিষ্ঠতা ছিল শুনেছি। তা ছিল, তবে উনি একটু ভীতু প্রকৃতির। দিদি ওকে নানা রকম ইঙ্গিত দিলেও উনি ওনার বউয়ের ভয় বেশি কিছু করতে পারতেন না। ওনার সাথে দিদির কোনো ফিজিক্যাল রিলেশন ছিল বলে তো মনে হয় না। আমারও মনে হয় না। আচ্ছা, তোমার দিদি কি পুরুষ মানুষ দেখলেই এরকম ইঙ্গিত ইশারা করতো? সবাই দেখে না করলেও ওর যাকে মনে ধরতো বা যাকে দিয়ে ওর কোনো স্বার্থ সিদ্ধি হবে বলে ও মনে করত, তাকে যেভাবেই হোক কাছে পাওয়ার চেষ্টা করত। তোমার দিদির এরকম মনের মতো পুরুষ সঙ্গী কয়জন ছিল বলতে পারবে? সব তো বলতে পারবো না, তবে ওর এক স্কুল ফ্রেন্ড প্রদীপকে এই বাড়িতে ডেকে ফিজিক্যাল রিলেশনের অফার দিয়েছিল বলে শুনেছি। সেটা কি ওর বিয়ের আগে না পরে? বিয়ের পরে, বেশি দিন আগের ঘটনা নয়, বছরখানেক হবে। বাড়িতে সেদিন কেউ ছিল না, সেই সুযোগটাই দিদি নিতে চেয়েছিল। সেদিন এক্স্যাক্টলি কি ঘটেছিল একটু ডিটেলে বলবে? দেখুন, বেশি ডিটেলস আমি জানি না, তবে যেটুকু শুনেছি প্রদীপ সেদিন দিদিকে রিফিউজ করেছে। এই ঘটনাটাও কি তোমার দিদির মুখে শুনেছ? না, ও এই ব্যাপারে আমাকে কিছু বলেনি, আমাকে প্রদীপ বলেছে। ওর সাথে আমার একটা সম্পর্ক রয়েছে, তবে এই সব কারণে আমাদের রিলেশনের মধ্যেও একটু সমস্যা হয়েছে। প্রদীপের ফোন নাম্বারটা দিতে পারবে? কেন, আপনি ওকেও জিজ্ঞাসাবাদ করবেন নাকি? দেখুন, ও এমনিতেই একটু প্রবলেমে আছে, তার উপর আপনি যদি এসব নিয়ে জিরা করেন তবে তো আমাদের রিলেশনে আরো সমস্যা তৈরি হবে। ভয় নেই, আমি এমন কিছু করব না যাতে তোমার কোনো সমস্যা হয়, বরং আমি ওর সাথে কথা বললে তোমাদের মধ্যে যেটুকু সমস্যার সৃষ্টি হয়েছে তাও মিটে যেতে পারে। আপনাকে ভরসা করে নাম্বারটা দিচ্ছি, একটু দেখবেন যাতে আমাকে কোনো সমস্যায় না পড়তে হয়। মীনাক্ষীর থেকে প্রদীপের ফোন নম্বরটি নিয়ে মোবাইলে সেভ করে আবার একটা প্রশ্ন করল গগন। এই প্রদীপ ছেলেটি বাই প্রফেশন কি করে? একটি রেপিউটেড এয়ার কন্ডিশন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে সার্ভিস ইঞ্জিনিয়ারের পদে আছে।
আর তেমন কিছু জানার নেই। আজ তবে আমরা চলি। গগন ও তীর্থা দোতলা থেকে নিচে নেমে এলো। নিচে এসে অম্লান সেন আর তার স্ত্রীর সাথে দেখা করে। আরও একবার তাদের মেয়ের খুনিকে ধরে দেওয়ার আশ্বাস দিয়ে ওই বাড়ি থেকে বের হলো ওরা। মীনাক্ষীর ওখান থেকে ফিরেই প্রদীপকে ফোন করলো গগন। নিজের পরিচয় দিয়ে আগামীকাল প্রদীপের সাথে দেখা করতে চাইল ও। প্রদীপ গগনের পরিচয় ও দেখা করার উদ্দেশ্য শুনে বলল, কাল তো বেহালায় অনেকগুলো কাস্টমারের বাড়ি এসি সার্ভিসিং আছে, সারাদিন ওখানেই কেটে যাবে, আর বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হবে আমার। আমি যদি তোমার সুবিধা মতো জায়গায় তোমার সুবিধা মতো সময় কাল তোমার সাথে দেখা করি তাহলে কোনো অসুবিধা হবে না? তাহলে তো খুব সুবিধে হয়। আপনি তবে কাল দুপুরের দিকে আমাকে একটা ফোন করুন, কোনো রেস্টুরেন্টে মিট করে লাঞ্চ করতে করতে আপনার সাথে কথা বলে নেওয়া যাবে খন। প্রদীপের কথার সম্মতি জানিয়ে ফোন রাখল গগন। পরদিন সকালে তীর্থাকে ডেকে ওর ফোন থেকে মীনাক্ষীর সাথে কথাবার্তার রেকর্ডিং শুনে নিল গগন। তারপর বলল, ময়ূরাক্ষীর মৃত্যুটা যে ওর সেক্সুয়াল ডিমান্ডের জন্যই হয়েছে তা পরিষ্কার, কিন্তু অপরাধীর কাছে পৌঁছানোর রাস্তাটা এখনো পরিষ্কার হয়নি। তীর্থা, তুই একটা সাসপেক্ট লিস্ট তৈরি কর তো। এই কেসটা তো তুই প্রথম থেকেই দেখছিস। সাসপেক্ট লিস্ট কিসের বেসিসে তৈরি করব ওটা? তোর যাকে যাকে সন্দেহ হয় তার একটা লিস্ট তৈরি কর। তারপর ইনভেস্টিগেশন যত এগোবে এক এক করে নাম বাদ পড়বে সেই লিস্ট থেকে। আমার তো মজুমদার বাড়ির সবাইকে সন্দেহ হয়। আর বাড়ির বাইরে মীনাক্ষী, প্রদীপ, এদের সন্দেহ হয় না? ঠিক সেই সময় গগনের মোবাইল বেজে ওঠায় ওদের আলোচনায় ব্যাঘাত ঘটল। অনিক মিত্রের ফোন। বলুন অনিকদা, নতুন কিছু ইনফরমেশন পাওয়া গেল? ডিএনএ টেস্টের পরে দেখলাম তোমার সন্দেহই ঠিক, বুঝলে। ময়ূরাক্ষী সন্তানের বাবা পলাশী। আর একটু বইপত্র ইন্টারনেটে ঘেটে যা বুঝলাম, এখন আইটেন কেন, হোমিওপ্যাথি এরকম অনেক ওষুধই আছে যা দিয়ে মানুষ খুন করা যায়। আর সেজন্য সেই ওষুধ যে ভিকটিমকে খাওয়াতেই হবে এমন কোনো কথা নেই। ভিকটিমের শরীরে ইনজেক্ট করলে বা মাখিয়ে দিলেও চলবে। আর এইসব ওষুধ একটা সার্টেন টাইমের পর বডি অ্যাবজর্ব করে নেয়। তাই মানে ফরেনসিক টেস্টেও না কিছু বোঝার উপায় থাকে না। আর খুনি যদি গ্লাভস ব্যবহার করে ভিকটিমের গায়ে ওষুধটা মাখায় তবে ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার চান্স থাকে না। একদম ঠিক কথা। আর এই কেসে সরোজের এটা করার স্কোপ সব থেকে বেশি। হ্যাঁ, তবে অন্য কেউ যে এটা করতে পারে না তা নয়। ধরুন ময়ূরাক্ষী মাঝরাতে উঠে বাথরুমে গেছে আর খুনি সেই সময় আক্রমণ করেছে। তা সেও হতেই পারে, কোনো কিছুই অসম্ভব নয়। তবে সরোজের কথার সাথে অন্য সবার কথার অনেক পার্থক্য রয়েছে। ওকেও ভালো করে জেরা করতে হবে। নার্কো অ্যানালিসিস করতে পারলে ভালো হতো, কিন্তু তার তো অনেক হ্যাপা। একদম ঠিক। তুমি না বরং ভালো করে জেরা করো। তবে শুধু সরোজকে নয়, সরোজ, মনোজ, পলাশ তিনজনকেই একটু ভালো করে জেরা করা দরকার। হ্যাঁ, ওই তিনজনকে আগে জেরা করি, তারপর দরকার বুঝে সবাইকে আবারও জেরা করা যাবে। আজ তবে রাখলাম। নার্কো অ্যানালিসিস টেস্ট কি কাকাই? সে বলতে গেলে তো অনেক কিছুই বলতে হয়। এক কথায় বলতে গেলে এই টেস্টের সাহায্যে কাউকে কোনো প্রশ্ন করলে সে সাধারণত সঠিক উত্তরই দেয়। আরো একটু পরিষ্কার করে বলো না। আরও একটু পরিষ্কার করে বলতে গেলে তো চিন্তা ও কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে বলতে হবে। কিন্তু এই টেস্ট যার উপর করা হয় তার শরীরে সোডিয়াম পেন্টোথ্যাল বা ওই ধরনের এমন কিছু ওষুধ ইনজেক্ট করা হয় যাতে ওই ব্যক্তি অর্ধ অচেতন হয়ে পড়ে। ফলে ওই অবস্থায় তার পক্ষে মিথ্যে বলাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই ওইভাবে জেরা করলে অনেক সঠিক তথ্য উঠে আসে। ও বুঝলাম। তা আমরা প্রদীপকে মিট করতে কখন যাচ্ছি? আমরা নয়, আমি একা যাচ্ছি ওর সাথে কথা বলতে। তোর শুধু শুধু কলেজ কামাই করার কোনো দরকার নেই। কথাগুলো বলে তীর্থার উত্তরের কোনো অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে একটা সিগারেট ধরালো গগন। মস্তিষ্কে ধোঁয়া দিয়ে এই কেসের নানান দিক ভাবতে লাগলো ও।
অনেকটা ড্রাইভ করে কথা মতো দুপুর 2টো নাগাদ বেহালার একটি রেস্টুরেন্টে প্রদীপের সাথে মিট করলো গগন। লাঞ্চ সেরেই বাড়ি থেকে বেরিয়েছিল। প্রদীপ ওর লাঞ্চের অর্ডার দিয়ে একটা নিরিবিলি টেবিল বেছে নিল, আর লাঞ্চ সারতে সারতেই গগনের প্রশ্নের উত্তর দিতে থাকলো। ময়ূরাক্ষীর সাথে পরিচয় কিভাবে? ও আমার স্কুল লাইফের বন্ধু। ওর সাথে 11-12-এ একসাথে কোচিং পড়েছি। সেই সময় ওদের বাড়িতে আমার নিয়মিত যাতায়াত ছিল। আর মীনাক্ষীর সাথে? মীনাক্ষীর সাথে আলাদা করে পরিচয়ের কিছু ছিল না। ময়ূরাক্ষীর বাড়িতে গেলে ওর সাথে টুকটাক কথাবার্তা হতো, তবে মাঝখানে অনেকদিন ওর সাথে কোনো যোগাযোগ ছিল না। ময়ূরাক্ষীর বিয়ে হয়ে গেল। এরপর ফেসবুক, হোয়াটসঅ্যাপের দৌলতে ওদের সাথে আবার যোগাযোগ হয়। আর হোয়াটসঅ্যাপে চ্যাট করতে করতে মীনাক্ষীর সাথে অল্প দিনের মধ্যেই একটা রিলেশনশিপ তৈরি হয়। এবার ময়ূরাক্ষী সম্পর্কে কিছু বলো। ময়ূরাক্ষীর শারীরিক চাহিদাটা একটু বেশি ছিল। ওর সাথে কোচিংয়ে পড়ার সময়ও আমি এর আভাস পেয়েছি, কিন্তু ওর বিয়ের পর যেন সেটা অনেকটাই বেড়ে গিয়েছিল। কিরকম? আমি একদিন ওদের বাড়িতে মীনাক্ষীকে একটা গিফট দিতে গিয়েছিলাম। ময়ূরাক্ষী তখন কদিনের জন্য ওর এই বাড়িতে এসেছিল। আমি গিয়ে দেখি ময়ূরাক্ষী বাড়িতে একা। জিজ্ঞাসা করে জানলাম যে ওদের কোনো রিলেটিভ মারা যাওয়ায় মীনাক্ষী ওর বাবা মার সাথে ওখানে গিয়েছে। আমি ময়ূরাক্ষীর হাতে মীনাক্ষীর গিফটটা দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসতে চাইলে ও বলল, এখনই কি যাবি? একা বাড়িতে ভীষণ বোর লাগছে, একটু বস না। আমার বোনকে পেয়ে এই পুরনো বন্ধুকে ভুলে গেলি। তোকে ভুলতে পারি? তোর জন্যই তো মীনাক্ষীর সঙ্গে আমার পরিচয়। ও আমার জীবনে আসার পর আমার লাইফটা একদম বদলে গেছে। এখন প্রতিটা কাজেই আলাদা আনন্দ পাই। ও বুঝি তোকে সব রকম আনন্দই দিয়ে দিয়েছে? তুই কি বলতে চাইছিস বলতো? এইটুকু বুঝতে পারছিস না? বলছি, বিবাহিত জীবনে সব আনন্দে কি তুই এখনই পেয়ে গেছিস? না, আমাদের মধ্যে সেসব কিছু এখনই হয়নি, আর বিয়ের আগে সেসব হোক তা আমিও চাই না। সে কি রে, তুই এখনো ভার্জিন আছিস? ছবি বা মুভিতে দর্শন হয়েছে, সামনাসামনি হয়নি। ছবি মুভির কথা ছাড়, সামনাসামনি এক্সপিরিয়েন্স করবি? বললাম তো, আমি বিয়ের আগে মীনাক্ষীর সাথে এসব কিছু করব না। আরে মীনাক্ষী না, আমি দেখাবো। দেখবি বাড়ি ফাঁকা আছে, কেউ জানতেও পারবে না। না রে, আমি তোর সাথে ওসব করতে পারবো না। আমি এখন চলি রে। সেদিন কোনো রকমে ওখান থেকে বেঁচে পালিয়েছিলাম। তারপর থেকে ও বাড়িতে যাওয়ার দরকার হলে আগে জেনে নিতাম ময়ূরাক্ষী এসেছে কিনা। আর ময়ূরাক্ষী ওই বাড়ি এলে আমি ও বাড়ির ধারে কাছেও যেতাম না। প্রদীপ এতটাই আবেগতাড়িত হয়ে পড়েছিল যে হাতে এক মুঠো ভাত নিয়ে কেবলই কথা বলে চলেছিল। ক্ষণিকের জন্য খিদি তৃষ্ণা যেন লোপ পেয়ে গিয়েছিল তার। কথা বলতে বলতেই গগনের ফোন বেজে উঠল। প্রদীপকে রেস্টুরেন্ট বাইরে আছি বলে বাইরে এসে ফোন ধরল গগন। হ্যালো, আমি মজুমদার বাড়ি থেকে অবিনাশ মজুমদারের স্ত্রী কাকলি বলছি। হ্যাঁ বলুন বৌদি, কোনো কিছু মনে পড়লো? পড়েছে, আর সেই জন্যই তো ফোন করলাম। ঘটনার দিন সকালে পলাশ, তনুজা আর অনুষ্কাকে এই বাড়িতে পৌঁছে দিতে এসেছিল। আর ময়ূরাক্ষী সেদিন পলাশকে ওর ঘরে ডেকে নিয়ে ওর সাথে জমিয়ে আড্ডা মেরেছিল। হ্যাঁ, আমি সেটা গেস করেছিলাম। আর কিছু মনে পড়লো? ময়ূরাক্ষী সেদিন শুধুই বাড়ি থেকে বেরোনোর পারমিশন নিতে আসেনি আমাদের ঘরে, খবরের কাগজ দিতে এসেছিল। খবরের কাগজ? আপনি নিজের চোখে দেখেছেন তো? না, আমি তখন রান্না করেছিলাম। ওখান থেকে শুনলাম আমার হাজব্যান্ড ওকে বলল টেবিলের ওপরে রেখে যাও। আজ সকালে কথাটা মনে পড়তেই ওকে জিজ্ঞাসা করেছিলাম। ও বলল খবরের কাগজ। ওকে, আর কিছু মনে পড়লো? বা আজকালের মধ্যে কারো চাল চলন কথাবার্তার মধ্যে তেমন কিছু লক্ষ্য করলেন? না গো, তেমন কিছু তো চোখে পড়েনি। তবে আমার স্বামী ময়ূরাক্ষীর মৃত্যুর পর কেমন চুপচাপ হয়ে গেছে। আর কাল সন্ধ্যে থেকে আমিও একটু ডিস্টার্ব আছি। কেন? আপনার আবার কি হলো? আমার কানের দুলজোড়া খুঁজে পাচ্ছি না। ওটা আমার শাশুড়ির মায়ের স্মৃতি।
আমার কর্তা জানলে আর রক্ষে থাকবে না। তাছাড়া সোনা হারানো অমঙ্গলের লক্ষণ। ঘরে কোথাও পড়েছে এটা নিশ্চিত। কাল দুপুরে তোমার দাদার নিমন্ত্রণ আছে ওর এক বন্ধুর বাড়িতে। ও যেতে চাইছিল না, আমি জোর করে পাঠাচ্ছি। একটু বাড়ির বাইরে বেরিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে 2-4টে কথা বললে মনটা হালকা হবে। আর ও কাল বেরোলে ঠিক করেছি, কাঠ বা কলের মিস্ত্রি কাউকে তাকিয়ে খাট আলমারি সোফা সব সরিয়ে কাজের মেয়েটাকে দিয়ে খোঁজাবো। আশা করি পেয়ে যাব। অবশ্যই পাবেন। ঘরেই যখন আছে তখন ভালো করে খুঁজলেই পাওয়া যাবে। আজ সন্ধে নাগাদ আপনাদের বাড়ি যেতে পারি, গেলে কথা হবে। ফোন ধরে একটা সিগারেট ধরালো গগন। এমন সময় প্রদীপ খাওয়া শেষ করে বিল মিটিয়ে গগনের সামনে এসে দাঁড়ালো। সিগারেট চলবে তো? না হলেও চলে, তবে খাওয়ার পর হলে মন্দ হয় না। গগন প্রদীপকে একটা সিগারেট দিয়ে সেটা ধরাতে সাহায্য করলো। তারপর নিজের সিগারেটে টান দিতে দিতে বলল, ওই ঘটনার পর তোমার সাথে আর ময়ূরাক্ষীর দেখা বা কথা কিছু হয়নি? হ্যাঁ হয়েছে। ওই ঘটনার বেশ কয়েক মাস পরে একদিন আমি ডাক্তার মনোজ মজুমদারের ঘরে ওনার এসি সার্ভিসিং করতে গিয়েছি। ওটা যে ময়ূরাক্ষীর শ্বশুর বাড়ি তা আমি জানতাম না, জানলে অন্য কাউকে পাঠাতাম। আমি ডাক্তারবাবুর ঘরে কাজ করছি, এমন সময় ময়ূরাক্ষী এসে বলল, আমার ঘরের এসিটাও একটু ডিস্টার্ব করছে, আপনার এখানে হয়ে গেলে একটু ওপরে আসবেন তো। এমনভাবেও কথাটা বলল যেন আমাকে চেনেই না। ইচ্ছা না থাকলেও নিচের ঘরে কাজ ছেড়ে আমাকে ওপরে ময়ূরাক্ষীর ঘরে যেতেই হলো। ঘরে ঢুকে জিজ্ঞাসা করলাম, কি সমস্যা হয়েছে বল। এমনভাবে কথা বলছিস যেন আমাকে চিনিসই না। একটু দেখ না, একদম ঠান্ডা হচ্ছে না। আমি দরজাটা আলতো করে বন্ধ করে এসিটা চালালাম। দেখলাম সব ঠিকই আছে। বললাম, কি রে, প্রবলেম তো কিছু দেখছি না, ভালোই তো ঠান্ডা হচ্ছে ঘর। প্রবলেমটা এসিতে নয়, আমার শরীরে খালি গরম হয়ে যাচ্ছে, একটু ঠান্ডা করে দে তো। আমি এসির প্রবলেম সলভ করতে এসেছি, তোর শরীর ঠান্ডা করা আমার কাজ নয়। এসব আলতু ফালতু কথা বলবি না। কেন রে, তোর কি কোনো শারীরিক সমস্যা আছে? মেয়ে দেখলে উত্তেজনা হয় না? তাহলে তো তোর সাথে আমার বোনের বিয়ে দিলে ওরও আমার মতো অবস্থা হবে। ঠিক সেই সময় ওর শ্বশুর মশাই ওনার ঘরের এসির রিমোট সেটিংয়ের প্রবলেম হওয়ায় আমাকে তা বলতে এসেছিলেন। ঘরে ঢুকে ময়ূরাক্ষীকে ওইভাবে দেখে উনি বেশ অস্বস্তিতে পড়লেন। ময়ূরাক্ষী তৎক্ষণাৎ নিজেকে ঠিক করে নিল। উনি সংক্ষেপে ওনার সমস্যার কথা বলে ঘর থেকে বেরোলেন। আমিও ওনার পেছন পেছন ওনার ঘরে গেলাম আর ওনার এসির রিমোট সেটিং করে ওই বাড়ি থেকে বেরিয়ে এলাম। এক নাগাড়ে অনেকক্ষণ কথা বলে প্রদীপ একটু থামল। গগন সিগারেটে লাস্ট টান দিয়ে জিজ্ঞাসা করল, এই ঘটনাটা মীনাক্ষী জানে? না, ওদের বাড়ির ঘটনাটা ওকে বললেও এটা আর ওর সাথে শেয়ার করিনি। কিন্তু ময়ূরাক্ষী ওর বাবার কাছে আমার সম্পর্কে উল্টোপাল্টা কিছু বলে আমাদের রিলেশনে একটু সমস্যা তৈরি করেছিল। ওকে, অনেক কথা হলো। তোমার এই ইনফরমেশনগুলো আমার ইনভেস্টিগেশন অনেক সুবিধা করবে। তোমাকে আর আটকাবো না, তুমি তোমার কাজে যেতে পারো। প্রদীপ গগনের থেকে বিদায় নিয়ে বাইকে স্টার্ট দিল আর গগনও গাড়ি স্টার্ট দিয়ে নিজের গন্তব্যস্থলের দিকে এগোলো। সন্ধ্যার পরে তীর্থাকে নিয়ে মজুমদার বাড়িতে গেল গগন। ওর যাওয়ার কথা সরোজ, মনোজ ও পলাশকে জানিয়ে ওদেরকে থাকতে বলেছিল গগন। গগনরা ও বাড়িতে পৌঁছে দেখে মনোজ বাড়িতেই আছে। সরোজও সময় মতো চলে এসেছে। পলাশের আসতে একটু দেরি হলো, তবে দুই ভাইয়ের সাথে কথা বলতে বলতেই পলাশও চলে এলো। তিনজনের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলে নানান রকমভাবে ওদের জেরা করে অনেক কিছু পরিষ্কার হলেও, অনেক অজানা তথ্য জানা হলেও মূল লক্ষ্যে তবুও যেন পৌঁছানো গেল না। অপরাধী খুব কাছে ঘোরাফেরা করছে, কিন্তু তার কাছাকাছি যাওয়া সম্ভব হয়ে উঠছে না গগনদের। আমি তো যা বলার আগেই বলে দিয়েছি, নতুন কিছু আমার বলার নেই। ময়ূরাক্ষীর একটু ওভার সেক্সুয়াল অ্যাক্টিভিটি ছিল, আমাকেও কয়েকবার অ্যাপ্রোচ করেছিল,
কিন্তু আমি ওর সাথে কখনো ফিজিক্যাল রিলেশনে জড়াইনি। রুচি ও সৌজন্যে বড্ড বেঁধেছিল। যাই হোক, আপনি এখন যেতে পারেন। মনোজের পর সরোজকে নিয়ে বসলো গগন। ওকে একটু জেরা করতেই ও আগের দিন যে মিথ্যা বলেছিল তা স্বীকার করে নিল আর বলল, আমার সাথে ময়ূরাক্ষী একদমই খুশি ছিল না, আর আমি অনেক চেষ্টা করেও খুশি করতে পারিনি। বেশ কয়েক মাস যাবৎ ও আমার সঙ্গে সমস্ত সম্পর্ক বন্ধ করে দিয়েছিল। তাই ওর প্রেগন্যান্সির খবরে আমি খুব আশ্চর্য হয়েছিলাম, বেশ রাগও হয়েছিল। আমাদের মধ্যে এই নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। এইসব কারণে আমি খুবই মানসিক অবসাদে ভুগতাম। আরো খারাপ লাগতো যখন বাবা ওর পক্ষ হয়ে কথা বলে। এই ঘটনার দিন কয়েক আগে একদিন বাবা আমাকে বলেছিল, মেয়েটা সবসময় মুখ ভার করে থাকে, দেখে ভালো লাগে না, ছুটির দিনে ওকে নিয়ে একটু ঘুরে আসতে পারিস তো। শুনে আমার বেশ খারাপ লেগেছিল। আমি যে সবসময় মানসিক অবসাদে ভুগছি সে নিয়ে বাবার কোনো মাথা ব্যথা নেই, যত সহানুভূতি সব ওই ময়ূরাক্ষীর ওপর। ঘটনার দিন সন্ধ্যায় আমি একটা অফিস পার্টিতে ছিলাম। হঠাৎ ওর ফোন এলো। আমি ওর কথা কিছু শুনতে না পেয়ে বাইরে বেরিয়ে এলাম। কোনো বলল, তুমি যখন এই সন্তানকে মেনে নিতে পারছো না, তখন আমি আর এই সন্তান রাখবো না, আমি অ্যাবর্শন করিয়ে নিচ্ছি। ভ্রূণ হত্যা আমি কখনোই সাপোর্ট করি না, তবে যে সন্তান আমার নয় তার সম্পর্কে কোনো ডিসিশন নেওয়াও আমার এখতিয়ারে পড়ে না। তুমি যা বুঝবে তাই করবে। ভ্রূণ হত্যাকে আমি এমনি এমনি করতে চাইছি? মেয়েদের কাছে মাতৃত্বের স্বাদ পাওয়া যে কত আনন্দের তা তুমি কি বুঝবে? কিন্তু কি পরিচয় ও জন্ম নেবে বলো? যে সন্তান গর্ভে আসাতেই এত অশান্তি হচ্ছে, সে জন্মালে যে কি হবে তা তো বোঝাই যাচ্ছে। আমি তোমার এই সন্তানকে মেনে নিতে রাজি আছি। ও আমার পরিচয়ই বড় হবে। ওর প্রকৃত বাবা কে তা আমি জানতেও চাই না। তুমি শুধু আমাকে একটু ভালোবাসো আর একটু শান্তি দিও। রোজ রোজ এই অশান্তি আমি আর নিতে পারছি না। অশান্তি আমারও ভালো লাগে না, আর তোমাকে আমি ভীষণই ভালোবাসি। তবে রাতে কি যে আমার হয়। যাক, ছাড়ো, অ্যাবর্শনটা তাহলে আর করাচ্ছি না। বেশ খুশি মনে ফোন রাখলো ময়ূরাক্ষী। আমারও তাই মনটা আনন্দে ভরে গেল। তাই পরদিন ভোরেই ওর মৃত্যুটাকে আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আর আপনাকে সেদিন এই জন্যই ওই মিথ্যেগুলো আমি বলেছিলাম। পলাশ প্রথমটায় এটা সেটা বলে অনেক কথা আড়াল করতে চাইলেও গগনের জেরা আর ক্রস কোশ্চেনে সত্যিটা বলতে বাধ্য হলো। শেষ পর্যন্ত পলাশ বলল, হ্যাঁ, ময়ূরাক্ষীর সাথে আমার শারীরিক সম্পর্ক ছিল, আমার সন্তানই ওর গর্ভে ছিল। কিন্তু বিশ্বাস করুন, আমি ওকে খুন করিনি। ও মডেলিং করতে চেয়েছিল। আমি ওর কথা মতো ওকে একটা পোর্টফোলিও বানিয়ে দিয়েছিলাম। ওকে না জানিয়ে ওর একটা ছবি আমি ফিমেল ফ্যাশন ম্যাগাজিনে দিয়েছিলাম। ওর মৃত্যুর আগের দিন বিকালে ওর সাথে দেখা করে আমি ওকে এই খবরটা বলি, আর কিছু টাকাও দিয়েছিলাম। তারপর সেদিনে ওকে নিয়ে আমাদের অ্যাড এজেন্সি ক্রিয়েটিভের সাথে মিট করিয়েছিলাম। উনি ওকে দেখে আর ওর সাথে আলাপ পরিচয় করে বলেছিল যে ওর সাথে কাজ করতে তাদের কোনো আপত্তি নেই। যেহেতু প্রেগনেন্ট ছিল তাই কাজ করতে অসুবিধা আছে। তখন ময়ূরাক্ষী বলে, আমি যদি অ্যাবর্শন করিয়ে নিই? তখন তারা বলে তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু ময়ূরাক্ষী তখন বলে, দাঁড়ান একটু, আমি একটা ফোন করে আপনাকে আমার ফাইনাল ডিসিশন জানাচ্ছি। ময়ূরাক্ষী একটু আড়ালে গিয়ে একটা ফোন করে তারপর ওনাকে জানায় যে অ্যাবর্শন করবে না, ডেলিভারির কিছুদিন পর ও যোগাযোগ করবে। তখন যদি সম্ভব হয় ওকে যেন সিলেক্ট করা হয়। আমরা তারপর ওখান থেকে বেরিয়ে আসি। আমি ওকে বাড়ির কাছে পৌঁছে দিয়ে আমার কাজে চলে যাই। তিনজনের সাথে কথা বলে বেশ রাত হয়ে যাওয়ায় গগনের আর কাউকে কোনো জিজ্ঞাসাবাদ করার সময় হয়নি। গগনের গাড়িতে বসে বাড়ি ফিরতে ফিরতে তীর্থা বলল, এতক্ষণে বোঝা গেল যে ময়ূরাক্ষীর আগের দিন রাতের হ্যাপি মুডের কারণ কি। আর কিছু কি বুঝতে পারলি? বাড়ি গিয়ে তোর ওই সন্দেহভাজনের লিস্ট থেকে কয়েকটা নাম কেটে দিস। তা কোন কোন নাম কাটতে হবে কিছু বুঝতে পারছিস? মনোজ আর সরোজের নামটা কেটেই দেওয়া যায়, তবে পলাশকে এখনো আমার একটু গোলমেলেই মনে হচ্ছে। একটা অঙ্ক কিছুতেই মেলাতে পারছি না।
ভাবছি কাল সকালে একবার অন্বেষণদার সাথে দেখা করতে যাব। দেখি ওনার সাজেশনে কিছু কাজ হয় কিনা। তুইও কাল আমার সাথে চল, আমার গুরুর সাথে সাক্ষাৎটা সেরেই নে। তীর্থা একটা খুশি খুশি লুক নিয়ে নিজের সম্মতি প্রকাশ করল। অন্বেষণ সবিস্তারে গগন ও তীর্থার থেকে সমস্ত ঘটনা আর রেকর্ডিংগুলো শোনার পর বললেন, আমার 3টে ব্যাপারে খটকা লাগছে। 1, ময়ূরাক্ষীর সেদিন বেরোনোর আগে অবিনাশকে খবরের কাগজ দিতে যাওয়া। 2, একদিনে অ্যাকোনাইটাইনের শিশি শেষ। আর 3, ময়ূরাক্ষীর মৃত্যুর ঠিক আগে ওর ওপর পলাশের এতটা সদয় হওয়া। এ তো চন্দ্রবিন্দু বেড়ালের তালব্যস্য আর রুমালের মা হয়ে গেল। ব্যাপারটা মোটেও হাসির নয়। ভেবে দেখ, ময়ূরাক্ষী ওর স্বপ্ন পূরণ করতে বেরোচ্ছে, তার উপর তখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। সেই সময় ময়ূরাক্ষী অবিনাশদের ঘরে খবরের কাগজ দিতে যাবে কেন? এটা অস্বাভাবিক নয়? হ্যাঁ, ব্যাপারটা একটু অস্বাভাবিকই বটে। সেকেন্ডলি, অ্যাকোনাইটাইনের শিশি একদিনের মধ্যে প্রায় খালি, যেখানে বোঝাই যাচ্ছে ময়ূরাক্ষী আত্মহত্যা করেনি। অথচ অ্যাকোনাইটাইনের শিশিতে ময়ূরাক্ষী ছাড়া কারো ফিঙ্গারপ্রিন্ট নেই। এটাও কি স্বাভাবিক? এই খটকাটা আমারও লেগেছে, তবে কোনো উত্তর খুঁজে পাইনি। আর যে পলাশ নানাভাবে ময়ূরাক্ষীকে ব্যবহার করেছে, ময়ূরাক্ষীকে না জানিয়ে ওর ছবি ম্যাগাজিনে দিয়েছে। ওকে পারিশ্রমিক দেওয়া তো দূরে থাক, ম্যাগাজিনে ওর নাম পর্যন্ত ছাপেনি। সে পলাশ হঠাৎ ময়ূরাক্ষীর মৃত্যুর ঠিক আগে ওকে না দেওয়ার টাকা দিয়ে দিল, অ্যাড এজেন্সির ক্রিয়েটিভ ডিরেক্টরের সাথে মিট করালো। ব্যাপারটা কেমন নাটকীয় লাগছে না? অন্বেষণদা, আপনি একদম ঠিক। দাঁড়ান, একটু ভাবি, দেখি এর মধ্যে কোনো কানেকশন বের করা যায় কিনা। গগন একটু দূরে রাখা একটা চেয়ারে চলে গিয়ে এক মনে ভাবতে লাগলো। তীর্থাও অন্বেষণকে জিজ্ঞাসা করলো, আচ্ছা জেঠু, ময়ূরাক্ষীর এই অতিরিক্ত শারীরিক চাহিদাই কি ওর মৃত্যুর কারণ? খুব সম্ভবত সেটাই কারণ। তবে আমি ওর এরকম আচরণের মধ্যে দোষের কিছু দেখি না। কি বলছেন জেঠু? পুরুষ দেখলেই এরকম হামলে পড়ে, এটা দোষের নয়? আচ্ছা, কারো যদি বেশি খাবার অভ্যেস থাকে, খিদে পেট থাকলে খাবার দেখলেই যদি সে হামলে পড়ে, সেটা কি আমরা দোষের দেখি? যদি কেউ একটু বেশি ঘুম কাতুরে হয়, তাকেও আমরা দোষী সাব্যস্ত করি না। ক্ষুধা, তৃষ্ণা, ঘুমের মতো এটাও একটা বায়োলজিক্যাল নিড। মেয়েদের এরকম সমস্যা থাকলে আমরা তাকে নানাভাবে দোষারোপ করি। এসব কারণে ডিভোর্স হতেও শুনেছি আমি। আর স্ত্রীর কোনো সমস্যা না থাকলেও অনেক পুরুষরা অন্য নারীতে আসক্ত হয়ে পড়ে, সেটাও সমাজ মেনে নেয়। কিন্তু উল্টোটা ঘটলে সমাজে ছি ছি রব ওঠে। সরোজ বলেছে যে ওর সাধ্যমতো চেষ্টা করেছে। বাজে কথা। ও কি চেষ্টা করেছে? ওর এই সমস্যাটা নিয়ে কোনো ডাক্তারের সাথে আলোচনা করেছে কখনো? প্রপার ট্রিটমেন্ট করিয়েছে? নিজের অক্ষমতা ঢাকতে স্ত্রীকে কি বেশি সময় দিয়েছে? উল্টো স্ত্রী অন্য পুরুষের সঙ্গিনী হলে তাকে দোষারোপ করতেও ছাড়েনি। কথাটা আপনি ঠিকই বলেছেন জেঠু। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও সমাজের চোখে নারী পুরুষ সমান হয়ে উঠল না। পেয়েছি অন্বেষণদা, আপনার 3টে ডাউটের মধ্যে একটা লিঙ্ক খুঁজে পেয়েছি। আমাকে এক্ষুনি মজুমদার বাড়িতে একটা ফোন করতে হবে। বলে পকেট থেকে মোবাইল বের করে রিং করলো গগন। অনেকক্ষণ রিং হওয়ার পর ফোন ধরল তনুজা। আমি গগন বলছি। অবিনাশবাবু বা ওনার স্ত্রী আছেন? না, বাবা একটু বেরিয়েছেন আর মা বাথরুমে গিয়েছেন। ও, সেই জন্য ফোন ধরতে একটু দেরি হলো। হ্যাঁ, আমি পাশের ঘরে ছিলাম। তাছাড়া
এই ঘরটা বেশ অগোছালো হয়ে আছে। ঘরে ঢুকেও তাই ফোন ধরতে একটু সমস্যা হচ্ছিল। অগোছালো কেন? মার একটা কানের দুল হারিয়ে গিয়েছিল, তাই দুজন মিস্ত্রি মিলে খাট আলমারি সরিয়েছে। তা দুল পাওয়া গেল? দুল তো পাওয়াই গেছে, সঙ্গে আরো অনেক কিছুই পাওয়া গেছে। কি কি পাওয়া গেল? একটা চিরুনি, দুটো পেন, একটা ভেসলিনের কৌটো, একটা ট্যাবলেটের পাতা, চুলের ক্লিপ, টুকটাক আরো অনেক কিছু। ঠিক আছে, ঘর যেমন আছে তেমনই যেন থাকে। আমি এক্ষুনি আসছি। আমি না যাওয়া পর্যন্ত কোনো কিছু সরানো বা পরিষ্কার করবার দরকার নেই। অন্বেষণদা, আপনার গ্লাভস জোড়া দিন তো, বাড়ি গিয়ে আমারটা নিতে গেলে দেরি হয়ে যাবে। অন্বেষণ ওনার গ্লাভস জোড়া দিলে গগন ওটা নিয়ে তীর্থাকে সঙ্গে করে যত তাড়াতাড়ি সম্ভব মজুমদার বাড়িতে পৌঁছালো। ওখানে পৌঁছে দোতলায় উঠতে উঠতেই গ্লাভস দুটো হাতে পরে নিল। দোতলায় উঠে গগন সোজা অবিনাশদের ঘরে ঢুকল। কাকলি তখন স্নান ও ঠাকুর ঘরের কাজ সেরে অনেকদিন পর খুঁজে পাওয়া ভেসলিনের কৌটোটা হাতে নিয়ে মাখতে যাচ্ছেন। কৌটোটা বেশ বড় মাপের, ঠিক এরকম একটাই ময়ূরাক্ষীর ঘরে পাওয়া গিয়েছিল। গগন ওনার হাত থেকে ছো মেরে কৌটোটা নিয়ে নিল। তারপর ঘরটা একটু ভালো করে দেখে কারোর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। আর বেরিয়ে আসার সময় বলে এলো, আমি সন্ধ্যে নাগাদ আসবো, সবাই যেন অবশ্যই থাকে। ওখান থেকে বেরিয়ে অনেক মিত্রের ল্যাবে গিয়ে ভেসলিনের কৌটোটা দিল গগন, আর বলল টেস্ট হয়ে গেলেই যেন উনি রিপোর্টটা গগনকে ফোন করে জানান। ওখানে যাওয়া বা ফেরার পথে তীর্থার কোনো প্রশ্নের উত্তরই দিল না গগন, শুধু বলল, মীনাক্ষীদের বাড়িতে একটা ফোন করে দে, ওরা যেন সবাই সন্ধ্যার সময় মজুমদার বাড়িতে পৌঁছে যায়। কথা মতো সন্ধ্যা নাগাদ সকলেই মজুমদার বাড়িতে এসে জমায়েত হয়েছে। প্রসেনজিৎ মণ্ডল ও তার দুই সাকরেত নিয়ে এসে হাজির। অবিনাশ মজুমদার একটু আগেই তার বন্ধুর বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে এসেছেন। বাড়ি ফিরিয়ে এত লোকের সমাগম দেখে তিনি একটু অবাক হয়ে গেছেন। গগন আসার সময় অন্বেষণকে ওনার বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। গগন প্রথমে পলাশকে উদ্দেশ্য করে বলল, পলাশবাবু, আপনি যে হঠাৎ ময়ূরাক্ষীর মৃত্যুর ঠিক আগে ওকে ওর প্রাপ্য টাকা দিয়ে দিলেন, অ্যাড এজেন্সির ক্রিয়েটিভ ডিরেক্টরের সাথে মিট করালেন, এটা কি আপনার বুদ্ধিতেই করেছেন নাকি কারো কথায় এ কাজ করেছেন? একদম কিছু লুকাবার চেষ্টা করবেন না, সত্যি বললে আপনার কোনো ক্ষতি হবার সম্ভাবনা নেই। না, ওগুলো আমি ঠিক আমার ইচ্ছে মতো করিনি। ময়ূরাক্ষীর ব্ল্যাকমেলের হুমকি আর শ্বশুরমশাইয়ের রিকোয়েস্টে ওগুলো আমি করতে বাধ্য হয়েছিলাম। ময়ূরাক্ষীর হুমকিটা অনুমান করতে পারছি। অবিনাশবাবুর রিকোয়েস্টটা কি ছিল? উনি আমাকে বলেছিলেন ময়ূরাক্ষীর মুখটা সবসময় ভার হয়ে থাকে, সরজোকে একদম সময় দেয় না, ও অন্তঃসত্ত্বা। এই সময় আমি ওকে একটু হাসি খুশি দেখতে চাই। তুমি আমার থেকে যা টাকা লাগে নিয়ে যাও, ওকে একটু নিয়ে বের হও। তা এই কথাটা আগে আমাকে কেন বলেননি পলাশবাবু? আসলে ময়ূরাক্ষীকে খুশি করার ক্রেডিট আমি একাই নিতে চেয়েছিলাম, যাতে আমার দোষগুলো সব কেটে যায়। অবিনাশবাবু, আপনি ময়ূরাক্ষীকে একটু বেশি স্নেহ করতেন, তাই না? তা তো করতামই, তাই তো ওর মন বার থাকলে আমার সহ্য হতো না। তা সেদিন ময়ূরাক্ষী বেরোনোর আগে আপনার ঘরে এসেছিল কেন? কেন আবার বেরোবে তার আগে অনুমতি চাইতে এসেছিল। তাই কি, নাকি কোনো কিছু দিতে এসেছিল? ও ও হ্যাঁ হ্যাঁ, খবরের কাগজ দিতে এসেছিল। মিথ্যে কথা, আপনি চেয়েছিলেন বলে অ্যাকোনাইটিনের শিশিটা দিতে এসেছিল। আমার ঘরেই অ্যাকোনাইট রয়েছে, আমি আবার ওর কাছে চাইতে যাব কেন? আপনার ঘরের অ্যাকোনাইটে তো আর ময়ূরাক্ষীর হাতের ছাপ নেই, আর সেই জন্যই ময়ূরাক্ষী শিশিটা নিজে হাতে না নিয়ে টেবিলে রাখতে বলেছিলেন। দেখুন, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আর এর সাথে ময়ূরাক্ষীর মৃত্যুর কি সম্পর্ক আছে? সম্পর্ক তো নিশ্চয়ই আছে। আপনি বোটানির প্রফেসর ছিলেন, তাই অ্যাকোনিটাম গাছটি যে সাংঘাতিক বিষাক্ত সেটা আপনার ভালোভাবেই জানা আছে। সেই জন্যেই এটাকেই আপনি খুনের অস্ত্র হিসাবে বেছে নিলেন। আপনি হাতে রুমাল বেঁধে ওই অ্যাকোনাইটাইন ভেসলিনের সাথে মিশিয়েছেন,
তারপর হাতে রুমাল বেঁধেই সেটা ময়ূরাক্ষীর ঘরে রেখে ওর ঘরের ভেজলিনটা নিজের ঘরে নিয়ে এসে লুকিয়ে ফেলেন। আর সেই কাজটা যেন আপনি নির্বিঘ্নে করতে পারেন সেই জন্য সরোজকে বলে ওকে বাড়ির থেকে বের করতে চেয়েছিলেন, কিন্তু সরোজ রাজি না হওয়ায় পলাশকে বলে ময়ূরাক্ষীর বাইরে বেরোনোর ব্যবস্থা করেন। প্রতিদিন রাত্রেই যে ময়ূরাক্ষী হাতে মুখে বুকে ভেসলিন মেখে শুতো তা আপনার জানা ছিল। আপনার প্ল্যান মাফিকই কাজ হলো। ঘরের আবছা আলোতে ময়ূরাক্ষী প্রতিদিনের মতোই ভেসলিন গায়ে মাখল। অ্যাকোনাইটাইন ওর শরীরে অত্যাধিক পরিমাণে যাওয়ায় স্বাভাবিকভাবেই ও প্রাণ হারালো। আর একটা সার্টেন টাইমের পর হিউম্যান বডি অ্যাকোনাইটাইন অ্যাবজর্ভ করে নেয়, তাই ময়না তদন্তে কোনো কিছু বোঝা গেল না। সকালবেলায় মনোজ যখন ময়ূরাক্ষীকে ডেকে ডক্টর বিশ্বাসকে ডাকতে যায়, সরোজ তখন টয়লেটে। আপনি সেই সুযোগে হাতে রুমাল বেঁধে অ্যাকোনাইটাইনের প্রায় খালি শিশিটা, যেটাতে ময়ূরাক্ষীর ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, তা ওর ওষুধের শিশির পাশে রেখে দেন। আর ভেসলিনের কৌটো যেটা ময়ূরাক্ষীর ঘরে ছিল সেটা যথাস্থানে রেখে আপনার অ্যাকোনাইটাইন মাখানো কৌটোটা ওখান থেকে সরিয়ে আপনার গায়ের চাদরের ভেতরে নিয়ে এসে আপনার ঘরের খাট ও দেয়ালের ফাঁক দিয়ে ফেলে দেন। ফাঁকটা এতটাই ছোট যে কারো হাত ঢোকানো সম্ভব নয়, আর আপনার খাটটাও নড়ানো সহজ নয়। আমরা সারা বাড়ি ভালো করে পর্যবেক্ষণ করলেও ওটা নজরে আসেনি। আপনার স্ত্রীর কানের দুল না হারালে ওটা হয়তো আমাদের হাতে পড়তই না। কি সব মন বানানো আষাঢ়ে গল্প বলছেন, এসব প্রমাণ করতে পারবেন? অবশ্যই পারবো। আপনার খাটের পাশ থেকে যে ভেসলিনের কৌটো পাওয়া গেছে তাতে অ্যাকোনাইটাইনের পরিমাণ অত্যাধিক, আর তাতে ময়ূরাক্ষী আপনার আর আপনার স্ত্রীর হাতের ছাপ পাওয়া গেছে। আপনি জানেন ওই ভেসলিনের কৌটো থেকে আপনার স্ত্রী ভেসলিন মাখতে যাচ্ছিলেন। আমি যদি সময় মতো ওখানে না পৌঁছতাম আপনার স্ত্রীর অবস্থাও ময়ূরাক্ষীর মতোই হতো। তুমি এই ভেসলিন গায়ে মাখছিলে? রীতিমতো আটকে উঠে কাকলিকে ধমক দিয়ে উঠলেন অবিনাশ। ওতে যদি কিছুই না থাকবে আপনি এত আঁতকে উঠছেন কেন? এই বয়সে এরকম একটা জঘন্য অপরাধ কেন করতে গেলেন? বেশ রুক্ষভাবে কথাটা বলল গগন। কি করব? কি করব? ময়ূরাক্ষীর ব্যভিচার যে আর সহ্য হচ্ছিল না। আমার জামাইয়ের সাথে নোংরা সম্পর্ক, আমার বড় ছেলের সাথে নোংরা সম্পর্ক, এমনকি এসি সারাতে আসা লোককেও শারীরিক প্রলোভন দেখিয়ে উত্তপ্ত করতে চেষ্টা করেছে। ওকে নিয়ে আমার বাড়িতে অশান্তির শেষ নেই। ওর জন্য আমার মেয়ে জামাইয়ের মধ্যে ঝগড়া মনোমালিন্য লেগেই আছে। ওকে নিয়ে আমার বড় ছেলের বড় বৌমার মধ্যে অশান্তির শেষ নেই। ওকে বিয়ে করে আমার ছোট ছেলেটা মানসিক অবসাদে ভুগছে। ওর আচরণ, চাল চলন, পোশাক পরার ধরন, কথাবার্তা কোনো কিছুই আমার স্ত্রীর পছন্দ নয়। তাই ওকে নিয়ে আমার স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটির মতো বিরোধ প্রায়শই লেগে থাকতো। সবার অপছন্দের সত্ত্বেও ময়ূরাক্ষীকে আমি এই ঘরের বউ করে আনি। তাই ওর বিরুদ্ধে সব অভিযোগ, সব গালিগলজ আমাকেই শুনতে হতো। আর এই সব কিছুর জন্য সর্বক্ষণ আমি একটা অপরাধ বোধে ভুগতাম। তবুও কোনোদিন ময়ূরাক্ষীকে মুখ ফুটে কিচ্ছু বলিনি। কিন্তু এক সময়ে আমার সহ্যের বাঁধ ভেঙে গেল। ঠিক করলাম ওকে পৃথিবী থেকে সরিয়ে দেব। এবার যে আপনাকে থানায় যেতে হবে অবিনাশবাবু। হ্যাঁ চলুন। তার আগে কি আমি 1 মিনিট সময় পাবো? একটু তৈরি হয়ে নিতাম আর কি। বেশ নিন, তবে বেশি দেরি করবেন না। অবিনাশবাবু ওনার ঘরে ঢোকার মিনিট খানেকের মধ্যেই একটা মেঝেতে কেউ পড়ে যাওয়ার আওয়াজ হলো। সবাই ছুটে গিয়ে দেখলেন অবিনাশবাবু মেঝেতে পড়ে আছেন, হাতে অ্যাকোনাইটের শিশি। সম্ভবত অনেকটাই মুখে ঢেলে দিয়েছেন অবিনাশবাবু। মনোজ ও সরোজ ছুটে গেল বাবার কাছে। চিরকাল মাথা উঁচু করে বেঁচেছি। জেলের ভাত
আমার সহ্য হবে না রে। আমি চললাম, তোদের মাকে দেখিস। কথাগুলো কোনো রকমে বলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অবিনাশ মজুমদার। ঘরশুদ্ধ লোক আরও একটা মৃত্যুর সাক্ষী হয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এতক্ষণ তোমরা শুনলে শ্রী জয়দীপ চক্রবর্তীর লেখা গগন তীর্থা সিরিজের আমাদের দ্বিতীয় নিবেদন ময়ূরাক্ষী মৃত্যু রহস্য। বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছে তারা হল কথক এবং অবিনাশের ভূমিকায় ছিল অতনু, সরোজ এবং প্রসেনজিতের ভূমিকায় ছিল প্রয়াস, মনোজ অনিকের ভূমিকায় ছিল দেবায়ন, গগন এবং অন্বেষণের ভূমিকায় ছিল প্রভাকর, প্রদীপ এবং অম্লান সেনের ভূমিকায় অভিনয় করেছে তনয়, মীনাক্ষী এবং সংযুক্তার ভূমিকায় অভিনয় করেছে অঙ্কিতা, কাকলি হয়েছেন কাজলদি, তনুজা এবং তীর্থার ভূমিকায় ছিল পিয়ালি, পলাশ হয়েছে রাজ এবং ছোট্ট উৎকর্ষার ভূমিকায় ছিল অনুষ্কা, আর ময়ূরাক্ষীর ভূমিকায় ছিলাম আমি মৌমিতা। আমাদের পোস্টার করেছে ক্রিয়েটোমেনিয়া এবং আবহ মিক্সিং সহ সামগ্রিক সম্পাদনায় ছিল দেবদত্ত। কেমন লাগলো আজকের নিবেদন কমেন্টস করে জানিও কিন্তু। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, শুধু গল্প শুনেছ, একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এইটুকুই, আমরা ফিরব খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর শুনতে থেকো আমাদের লাইসেন্স টু থ্রিল। শুভরাত্রি।